সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1091তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো বরিশালের ছেলে আবির হোসেনের জীবনের তাজ্জব এক বাস্তব জীবন কাহিনী। আজকের গল্পের টাইটেল, নায়িকা বানানোর নাম করে বিক্রি করে দেয় পতিতালয়ে। আমরা সিনেমার পর্দায়, চিত্র জগতে যাদেরকে পছন্দ করি, যাদের সিনেমা দেখি, যাদেরকে আমরা নাটকের পর্দায় দেখি, আমরা মনে করি তাদের জীবনটা হয়তো কতটা সুখের, তারা কতটা সুখের লাইফ লিড করে, তারা অলওয়েজ ক্যামেরার সামনে থাকে, তাদেরকে দেখলে অনেক মানুষ দৌড়িয়ে যায় তাদের সাথে সেলফি তোলার জন্য। বিশেষ করে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করা মেয়েদের বিষয়ে বলতে গেলে, একটা মেয়েকে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতে হলে যে কী পরিমাণের কাঠগড় পোহাতে হয় আপনি স্বপ্নেও চিন্তা করতে পারবেন না। এবং শুধু ঢুকে যাওয়ার পরেই তার খেলা শেষ নয় কিন্তু বন্ধু, ওখানে টিকে থাকার জন্য তাকে প্রতিটা দিন এমন সব কাজ করতে হয় যেটা শোনার পরে আপনি চমকে যাবেন, বিশ্বাস করতে পারবেন না যে এটাই হচ্ছে বাস্তবতা। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত আবির হোসেনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আবির হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবির হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় 2জন ভাই সহ বড় 1জন বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক, তবে কৃষক হওয়ার পরে আমাদের পরিবারটা উচ্চবিত্ত বলছি ঠিক এই কারণে আমার বাবার আমাদের এলাকাতে অনেক বেশি জায়গা সম্পত্তি আছে এবং আমার বাবা আমাদের এলাকাতে প্রচুর সম্মানিত একজন ব্যক্তিও ছিলেন। আমার বাবা যদিও এই মুহূর্তে কৃষিকাজ করতো, কিন্তু প্রথম দিকে আমার বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতো এবং সেখান থেকে আমার বাবার যে কোনো একটা কারণে চাকরি চলে যায় এবং চাকরি চলে যাওয়ার পর থেকে আমার আব্বা কৃষিকাজ করে এবং সরকারি চাকরি চলে যাওয়ার পরে আমার বাবা অনেক টাকা পেনশনও পায়। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার ছোটোবেলা থেকেই শুরু করি। আমি ছোটোবেলায় প্রচুর পরিমাণের মেধাবী ছিলাম। বই পড়া, পড়াশোনা করা, এই সব কিছুর প্রতি আমার অনেক আগ্রহ ছিল। আমার বড় ভাই এবং বোনেরা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো। পরিবারের ছোট ছেলে হওয়ার কারণে আমি সবার মাথার মুকুট হয়ে থাকতাম। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে এবং একটা পর্যায়ে আমি আস্তে আস্তে করে বড় হই। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকেই আমার জীবনে একটা পরিবর্তন ঘটে। পরিবর্তন বলতে ঠিক এরকম করে আমার ব্রেন প্রচুর পরিমাণের ঢাল হতে থাকে। আমি আসলে আগের মতো করে পড়াশোনা করতে পারি না। বইয়ের দিকে তাকালে আমার প্রচণ্ড রকমের মাথা ব্যথা হয় এবং এই ব্যথা হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে টিভি দেখা। আমি প্রচুর পরিমাণে টিভি দেখতাম এবং এত পরিমাণে টিভি দেখতাম যেটা আমি বলে বোঝাতে পারবো না। অন্য মানুষ আছে, অন্য ছেলেমেয়েরা আছে আমার বয়সী, যারা মাঠে খেলতে যায়, বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারে, বাট আমার কখনোই এই জিনিসের প্রতি কোনো নেশা ছিল না। আমার নেশা হচ্ছে শুধু একটা, সেটা হচ্ছে টিভি দেখা আর পড়াশোনা করা। এবং এই টিভি দেখতে দেখতে মাথা আমার এরকম ব্যথা হতো যে আমি বইয়ের পাতার দিকে কোনোভাবেই তাকাইতে পারতাম না। এবং একটা পর্যায়ে আমার আব্বা তখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তারের কাছে নিলে পরে ক্লাস 8-এ পড়া অবস্থায় আমার চোখে তখন অনেক মোটা ফ্রেমের একটা সানগ্লাস পরাই দেয় এবং এই সানগ্লাস পরে যখন স্কুলে যাইতাম সবাই আমাকে বলতো যে আমি নাকি আমাকে সবাই অনেক বয়স্ক ভাবতো, যে আমার অনেক বয়স হয়ে গেছে, এরকমটা করে চিন্তা করতো। অনেক খারাপভাবে, বাজেভাবে সবাই আমাকে দেখতো। এরকম করতে করতে আমি পড়াশোনা করতাম, কিন্তু ক্লাস 8-এর পর থেকে আমি আর আগের মতো করে পড়াশোনা করতে পারি না। পড়াশোনার প্রতি আমার কেমন একটা অনীহা চলে আসে, আমি ঠিকমতো পড়াশোনা করতে পারি না এবং কেমন জানি আমার ভিতরে এক ধরনের একটা অস্থিরতা কাজ করতে শুরু করে, ভালো লাগে না। এরকম করতে করতে আমি একটা সময় এসএসসি পরীক্ষা দিই। কিন্তু ভাই, একটা বিষয় ওখানে বলে রাখা ভালো, আমি ক্লাস 8-এর পর থেকে আমার ভিতরে কেমন জানি একটা ফিল্মি ভাব কাজ করতো। ফিল্মি ভাব বলতে ঠিক এরকম, আমি সবসময় চিন্তা করতাম যে আমি একদিন বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে যাব এবং আমি সিনেমার নায়ক হব এবং আমি সবসময় নায়কদেরকে ফলো করতাম। বিশেষ করে এই কারণেই আমার পড়াশোনা চাঙ্গে উঠছে, কারণ আমি সবসময় নায়ক ভাব করে চলতাম, ভালো পোশাক আশাক পরতাম এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমি রাত্রিবেলায় বেশি রাত জাগতাম না। ক্লাস 8-এর আগ থেকে আমি এরকমও হতো যে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত বইয়ের পাতার দিকে চোখ রাখতাম, পড়াশোনা করতাম। কিন্তু একটা পর্যায়ে ক্লাস 8-এর পর থেকে আমি কী করতাম, সন্ধ্যার পরে ঘুমিয়ে যেতাম। সন্ধ্যার পর বলতে 8টা-9টার মধ্যে ঘুমিয়ে যেতাম। তো আমার স্কিন কোনোভাবে নষ্ট করা যাবে না। আমি শুনেছি রাত জাগলে নাকি চোখের নিচে কালি পড়ে যায়, চেহারা খারাপ হয়ে যায়, এই জন্য আমি রাত জাগতাম না, সন্ধ্যা রাতে ঘুমিয়ে পড়তাম। পড়াশোনার থেকেও আমার ওই জিনিসটাতে ফোকাস বেশি ছিল, সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি কোনো একদিন সিনেমায় কাজ করব, সিনেমার নায়ক হব, এই স্বপ্নে আমি প্রচুর পরিমাণের বিভোর থাকতাম।
এরকম করতে করতে এসএসসি পরীক্ষা যখন দিব, মানে আমার রোল নাম্বার ক্লাস 9 থেকে যখন আমি ক্লাস 10-এ উঠি, আমার রোল নাম্বার হয়ে যায় আপনার 52। মানে অবাক বিষয় হচ্ছে এইটা যে আমার রোল নাম্বার যে এত পিছনে যাবে এটা আমার পরিবার কখনো চিন্তাও করতে পারে নাই। তো যাই হোক, 52 রোল নাম্বার হয় মানে সবার পরে, মানে সবার লাস্টে। আমাদের স্কুলে মানে ছাত্রছাত্রী ছিল 55 জন, এর মধ্যে আমার রোল নাম্বারে হয়ে গেছে 52 রোল নাম্বার হওয়াতে আমি খুব টেনশনে পড়ে যাই। এবং একটা সময় এসএসসি পরীক্ষা চলে আসে এবং মোটামুটি যে প্রিপারেশন থাকে ওটা নিয়ে এসএসসি পরীক্ষা দিই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারি না। আমার এসএসসিতে 2 সাবজেক্টে ফেল আসে। 2 সাবজেক্ট ফেল করার পরে আমার বাবা আমার উপরে প্রচুর পরিমাণের ক্ষিপ্ত হয়ে যায়, অনেক রেগে যায়। এবং আম্মাও বলে, ছোটোবেলা থেকে তোকে প্রাইভেট পড়াইছি, বাসায় মাস্টার রেখে পড়াইছি, কখনো তোকে কোনো কিছুর অভাব দেয় নেই, এত আদর, এত যত্ন, এত ভালোবাসা, এর বিনিময়ে আমরা এটা পেলাম, তার মানে তুই পড়াশোনা করিস নাই এবং পড়াশোনার প্রতি তোর কোনো মনোযোগ ছিল না। মানে পরিবারের মানুষগুলো আমার উপরে খুব বেশি রেগে যায়। আমি একটাবার ফেল করছি, এরপরে পরীক্ষা দিলে হয়তো আমি পাশ করব, কিন্তু এরকম সুযোগ আর আমার পরিবারের মধ্যে রইল না। আমার বড় ভাই বোনেরা সবাই এসএসসিতে ভালো রেজাল্ট করছে, কেউ কলেজে পড়ে, কেউ ইউনিভার্সিটিতে পড়ে, সবাই প্রত্যেকের ভালো ভালো লাইনে পড়াশোনা করতেছে। কিন্তু আমি কেন এত ডাউনে চলে গেলাম? আমি কেন এসএসসিতে ফেল করলাম? আমার কোনো ভাই বোন তো এসএসসিতে ফেল করে নাই। আমার আব্বার কথা হচ্ছে এটা। এবং এই কথার উপরে ভিত্তি করে আমার আব্বা আমার গায়ে আমাকে আমার গায়ে হাত তোলে এবং খুব দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করে। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে 3 মাস পর্যন্ত খুব কষ্ট করে বাড়িতে ছিলাম এবং 3 মাস পরে আমার পক্ষে আর বাড়িতে থাকা কোনো অবস্থায় সম্ভব হচ্ছিল না। একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখান থেকে চলে যাব, মানে বাড়ি থেকে চলে যাব। তো বাড়ি থেকে চলে আসলে কোথায় যাব ওরকম কোনো যাওয়ার আমার জায়গা নেই। প্রথমে আমি বরিশাল শহরে যাই, আমার দুঃসম্পর্কের এক মামার বাসায়, ওনার বাসায় যাই। বাসায় গিয়ে আমি ওখানে 5-6 দিন ধরে থাকি এবং বরিশাল শহরে আমি কোনো কাজের সন্ধান করতে পারি না বা ভালো কোনো কিছু পাই না। এবং বরিশাল শহর থেকে আমার মামার সহযোগিতায় আমি তখন মিরপুরে একটা চাকরির উদ্দেশ্যে যাই। মিরপুরে একটা ফলের দোকানে চাকরির উদ্দেশ্যে যাই এবং আমার ওই ফল দোকানে চাকরি হয়। তো ফল দোকানে চাকরি হয় বলতে, এই ফল দোকানটা ছিল আপনার রাস্তার পাশে, ফুটপাতে যে ফল দোকানগুলো থাকে না, এরকম ফুটপাতে ফলের দোকান। তো দেখা যায় যে ওইখানে যখন আমি চাকরি করি, রাস্তার মধ্যে প্রচুর পরিমাণের ধুলা উড়ে এবং ধুলাবালি উড়ে আমার স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়, মানে চেহারা অনেক নষ্ট হয়ে যায়, চেহারার মধ্যে প্রচুর বালু পড়ে। তো একটা পর্যায়ে চিন্তা করলাম যে না, আমি আর এই দোকানে চাকরি করব না, কারণ এই দোকানে চাকরি করলে আমার স্কিন নষ্ট হয়ে যাবে, আমার চেহারা নষ্ট হয়ে যাবে, আমি এখানে চাকরি করব না। এবং সেই জায়গা থেকে আমি একটা মিষ্টি দোকানে চাকরি নিলাম, আপনার গ্লাস করা, সামনে গ্লাস আছে, একেবারে গ্লাস দেওয়া, ভিতরে ভিআইপি একটা মিষ্টি দোকানে চাকরি নিলাম। তো ওইখানে চাকরি করার পর আমি অনেকটা কমফোর্ট, আমি মাথার অনেক লম্বা লম্বা চুল রাখতাম, খুব স্টাইলিশভাবে চলাফেরা করতাম এবং আমার ফোকাস ছিল আপনার ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মানে এফডিসিতে। আমার কথা হচ্ছে আমি একদিন এফডিসিতে ঢুকবো এবং সেখানে কারো না কারোর সাথে আমি একটা সম্পর্ক তৈরি করব এবং আমি যেভাবে হোক ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকবোই। মনে প্রাণে আমার ভিতরে স্বপ্ন যে আমি একদিন সিনেমার নায়ক হব, এই স্বপ্ন লালন করে আমি ছোটোবেলা থেকে ধীরে ধীরে বড় হয়ে উঠি। যাই হোক, তো এরকম করতে করতে আমার মিষ্টি দোকানদারের, আমাদের এখানে মিষ্টি দোকানে যে ম্যানেজার ছিল, ম্যানেজারের মাধ্যমে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে বলতে সিনেমার যে পোস্টার হয় না আপনার, যেই মানে কচু ক্ষেতের ওইদিকে বানাইতো, যে সিনেমা যে আমরা দেখি, ওই সিনেমার যে পোস্টারগুলো হতো ওই সময়, পোস্টার যে বিভিন্ন জায়গায় লাগাইতো, তো ওইখানে হচ্ছে সিনেমার পোস্টার তৈরি করে একজন লোক। তো আমাদের এলাকার মানে আমাদের ওই দোকানের ম্যানেজার একদিন আমাকে ওই পোস্টার বানানোর লোকের নাম্বারটা আমাকে দিল। দেওয়ার পরে আমি তখন ওই লোকটার সাথে ফোনে কথা বলার পরে আমি একদিন ওনার দোকানে যাই এবং দোকানে যাওয়ার পরে আমি দেখি যে উনি প্রচুর পরিমাণের মানে পোস্টার বানাইতে আছে, নতুন সিনেমার পোস্টার বানাচ্ছে। তো আমারে বলে, তুমি আমার কাছে কেন আসছো? আমি শুনলাম যে তুমি অমুক মিষ্টি দোকানে চাকরি করো, তো এখানে কেন আসছো? তো ওই লোকটার বাড়িও ছিল বরিশালে, যিনি হচ্ছে পোস্টার বানাইতো, ওনার বাড়িও ছিল বরিশালে। তো আমি যাওয়ার পর ওনার সাথে আমার ভয়েস কানেকশানটা, মানে মুখের ভাষাটা অনেক বেশি অ্যাডজাস্ট হয়ে যায়। পরে আমি বললাম যে দেখেন, আমার ছোটোবেলা থেকে না অনেক ইচ্ছা আমি সিনেমাতে কাজ করব এবং সিনেমাতে কাজ করার জন্যই আসলে আমার রাজধানী ঢাকাতে আসা। তো কোনোভাবে যদি আপনি আমাকে এফডিসিতে একটু ঢোকার সুযোগ করে দিতেন বা কোনো পরিচালকের সাথে আমাকে একটু সুযোগ করে দিতেন, আমি একটু সিনেমাতে কাজ করার অনেক ইচ্ছা আছে। পরে উনি আমাকে দেখলাম, আমি তো সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমি দেখতে শুনতে অনেক সুদর্শন ছিলাম, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করব ওরকম চেহারাই কিন্তু আমার ছিল। আমার মাথার চুল অনেক লম্বা ছিল এবং মুখমণ্ডল অনেক বড় ছিল, দেখতে শুনতে আমাকে অনেকটা সিনেমার নায়কের মতোই লাগতো। তো উনি আমাকে দেখার পরে বললো যে দেখো, আমি তো সিনেমাতে কাজ দিই না বা আমি সিনেমার কোনো লোকও না, আমি এখানে পোস্টার বানাই, অনেক পরিচালকরা আসে আমার কাছে পোস্টার বানাই এবং আমি তাদেরকে পোস্টার দিয়ে দিই। তো আমার সাথে তো সিনেমা ইন্ডাস্ট্রির কোনো সম্পর্ক নেই, তবে হ্যাঁ এটা সত্য যে আমার সাথে বিভিন্ন পরিচালকদের ভালো একটা সম্পর্ক আছে
তা তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি যদি কোনো পরিচালক আসে পোস্টার বানানোর জন্য আমি তোমাকে বলবো, তুমি আইসা পরিচালকের সাথে কথা বইলো। পরিচালক যদি তোমাকে দেখে পছন্দ করে, যদি মনে করে যে তোমাকে দিয়ে কোনো সিনেমাতে কাজ করাবে, আফটার দ্যাট হচ্ছে তোমাকে নিয়ে যাবে। উনি এরকম করে আমাকে বললো, এবং বলার পর আমি অত্যাধিক খুশি হলাম ওনার কথাতে। খুশি হয়ে পড়ে আমি দোকানে এসে সেদিন বাকবাকুম একদম খুশিতে, কারণ হচ্ছে যে এরকম একটা সুযোগের আশাই তো আমি অপেক্ষা করতেছিলাম আজকে বৎসরের পর বৎসর। তা এমন একটা সুযোগ যেহেতু আমার জীবনে আসছে, সো আমি এটাকে আর কোনোভাবেই ডিনাই করবো না। আমি যেভাবেই হোক সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করে আমি একদিন অনেক বড় মাপের সুপারস্টার হব। এই স্বপ্ন লালন করে দীর্ঘ প্রায় 14 থেকে 15 দিন পরে একদিন ওই পোস্টারওয়ালা আমাকে ফোন দিয়ে বলে যে, আবির, তুমি আগামী দিন 11টার মধ্যে আমার এখানে আইসো, সিনেমার একজন নামকরা পরিচালক আমার কাছে আসবে পোস্টার বানানোর জন্য। তো উনি যদি আসে আমি তোমাকে দেখাবো, এবং দেখানোর পরে যদি তোমার ভালো লাগে বা ওনার যদি তোমাকে ভালো লাগে তাহলে নিয়ে যাবে। তো তুমি একটু ভালো করে সাজুগুজু করে এসো। এই কথা আমাকে হচ্ছে ওই পোস্টার বানানোর লোকটা বললো, আমাদের বরিশালের ভাই। পরে আমি ওই দিন কী করলাম, সন্ধ্যার সময় ঘুমিয়ে গেছে, দোকান থেকে তাড়াতাড়ি চলে গেছি, এবং পরের দিন ছুটি নিয়েছি। যে আমি পরের দিন আমার ম্যানেজারকে বললাম যে অমুক জায়গায় যাব। ম্যানেজারও আমাকে খুব সাপোর্ট দিত আর কি এই বিষয়টাতে, এই ব্যাপারটাতে। পরে আমি ওনার ওখানে গেলাম, একদম আমি 8টা বাজে চলে গেছি, মানে উনি দোকান খোলার আগেই চলে আসছে। পরে আমারে বলে, বাপরে বাপ, তুমি এত তাড়াতাড়ি চলে আসছো। দেন ওইখানে যাওয়ার পরে একটা সময় একজন পরিচালক আসলো। তো আমি হচ্ছে পরিচালকটা আসলো, এবং উনি নাম করে একজন পরিচালক, উনি সাকিব খানের ছবি বানাইতো। ওই সময় মান্না ভাইয়ের ছবি অনেক হিট হইতো, মান্না ভাইয়ের সিনেমা বানাইতো অনেক। তো ওনার আমি নাম শুনেছি কিন্তু কখনো দেখিনি, এই প্রথম ওনাকে দেখে। একটা সাদা প্রাইভেট কারে করে আসছে। তো আসার পরে পোস্টারগুলো দেখাই দিচ্ছে যে এরকমভাবে হবে, লোগোগুলো দিচ্ছে বা সব কিছু দেখাই দিয়েছে। এবং দেখানোর পরে পরিচালক যখন চলে যাচ্ছে, ওই সময় আমাদের বরিশালের ভাইটা পরিচালককে ডাক দিয়ে বললো, ভাই রে, আমি তো আসলে কোনোদিন আপনার কাছে এই বিষয়ে কোনো কথা বলি না, বা আপনার সাথে আজকে বহু বছর ধরে আমি কাজ করি, তো আপনার সাথে আমার একটা কথা আছে। তো এই ছেলেটা, ওর বাড়ি বরিশালে, এবং ছোটোবেলা থেকে তার ভিতরে সিনেমাতে কাজ করার একটা আগ্রহ আছে, এবং এই ছেলেটা প্রচুর পরিমাণ দেখতে শুনতেও ভালো, আপনি দেখেন। তো আপনার কোনো সিনেমাতে ছেলেটাকে কাজে লাগানো যাবে কি না একটু দেখেন। পরে ওই পরিচালকটা পোস্টারওয়ালাকে বলতেছে যে, এ কি আপনার পরিচিত? পরে বলে, না আসলে আমার তেমন পরিচিত না, ওর বাড়িও বরিশাল, আমার বাড়িও বরিশাল, এই পরিচয়, আর কিছুই না। পরে পরিচালক আমার দিকে তাকালো, আমার পা থেকে মাথা পর্যন্ত দেখলো, দেখে বললো যে, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম আবির হোসেন। তা বলে, আবির, তুমি কি সিনেমাতে কাজ করতে চাও? আমি তখন বললাম যে, হ্যাঁ স্যার, আমি সিনেমাতে কাজ করতে চাই। তো আমাকে বললো যে, সিনেমাতে কাজ করতে হলে সিনেমাকে শিখতে হবে, অভিনয় শিখতে হবে, তুমি অভিনয় পারো? তাই আমি বললাম যে, স্যার, আমি ছোটোবেলা থেকে অভিনয়ের প্রতি খুব আগ্রহ, এবং আই হোপ যে আমি পারবো। পরে আমাকে বলে, ঠিক আছে, তুমি গাড়িতে উঠো। এই কথা বলে আমাকে গাড়িতে উঠালো, এবং সর্বপ্রথম উনি আমাকে এফডিসির ভিতরে নিয়ে গেল। আমি সর্বপ্রথম বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে গেলাম, ওনার গাড়ি যোগে আমি গেছি। তো যাওয়ার পরে উনি আমাকে বললো, তুমি এখানে বসো। তখন হচ্ছে 3 নম্বর ফ্লোরে শুটিং চলতেছে। আমাকে বললো যে, তুমি শুটিং দেখো। আমি ওই দিন প্রথম চিত্রনায়ক মান্না ভাইকে দেখতে পাই। মানে মান্না ভাইকে দেখে আমি এত পরিমাণের খুশি হই যে আসলে মানে এটা বলার মতো না, যে আমি পারতেছি না যে ওনাকে একটু ছুঁয়ে দেখে ওনার শরীর। আসলে আমরা টিভির পর্দায় যে মান্নাকে দেখি, কি আসলে সেই মান্না? ওনার শরীর একটু স্পর্শ করে দেখে ওনার সাথে একটু কথা বলি। তো সারাটা দিন আমি ওখানে ছিলাম, বিকাল পর্যন্ত। এবং বিকেলের পরে ওই পরিচালক আমাকে বলে, কী ব্যাপার আবির, কেমন দেখলা, তুমি পারবা? আমি বললাম, জি স্যার, পারবো। বলে, ঠিক আছে, তুমি যাও, আমি তোমাকে রাত 10টার দিকে ফোন দিব। তো এই কথা বলার পর আমি চলে আসলাম। ঠিকই রাত 10টার দিকে আমাকে ফোন দিল, আর আমি আমার মিষ্টি কারখানায় এসে সবাইকে বলতেছি যে, আমি তো সিনেমার নায়ক হয়ে গেলাম। অমুক পরিচালকের সাথে সারাদিন ছিলাম, একসাথে খাবার খাইলাম, উনি আমাকে মানে ফিল্মে কাজ করা, কীভাবে কাজ করতে, এগুলো সব কিছু দেখালো। তো আমি ওনার সাথে অনেকটা ভালো হয়ে গেলাম। তো সবাই আমাকে অনেক বাহবা দিল, যে যাই হোক, আমি যদি একটু লাইনে উঠতে পারি তাহলে সবাই অনেক খুশি, আমাকে সবাই অনেক ভালোবাসতো মিষ্টির কারখানায়। তো রাত 10টার দিকেও উনি আমাকে তখন ফোন দিল, ওই পরিচালক। ফোন দেওয়ার পরে আমি দোকানেই ছিলাম, আমরা 10:30 11টার দিকে দোকান বন্ধ করতাম আর কি। পরে উনি ফোন দেওয়ার পর আমি একটু সাইডে গেলাম, নীরবে গেলাম। পরে আমার বলে, আবির, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি বলি, জি স্যার, পাচ্ছি। বলে, রাত্র 12টার দিকে তুমি আমাকে একটু ফোন দিও। এই কথা বলে আমাকে 10টার দিকে ফোন দিয়ে এটা বললো। তো আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে স্যার, আমি 12টার দিকে ফোন দিব। এই কথা বলার পরে দোকান বন্ধ করে বাসায় গেছি। আমি ওই দিন খাওয়া দাওয়া করি নাই, ঘড়িতে কখন 12টা বাজবে, আমি ওনাকে ফোন দেবো, ওনার সাথে কথা বলবো, এরপর আমি খাবার খাবো। এর আগে আমি খাবারও খাবো না, মানে এত পরিমাণের এক্সাইটেড একটা মোমেন্ট আমার মাঝে ছিল। যাই হোক, এবার 12টার দিকে আমি তখন ওনারে ফোন দিলাম। ফোন দেওয়ার পর উনি একটা ফোনে রিসিভ করলো না, তৃতীয় ফোনে রিসিভ করলো। রিসিভ করার পর আমার বললো, আবির, তুমি তো আসলে টাইমের প্রতি অনেকটা মানে মনোযোগী আছো, যথাসময়ে আমাকে ফোন করেছো। আচ্ছা ঠিক আছে আবির, দেখো, আমি তোমাকে সোজাসাপটা কয়টা কথা বলতে চাই। আমি বললাম যে, জি স্যার, বলেন, আমি আপনার কথা শুনতেছি। উনি আমাকে বলে যে, আবির দেখো, প্রথমত ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কোনো ছেলে
ওভাবে নেওয়া হয় না ডিরেক্টলি। এখন তুমি অভিনয় কতটুকু জানো সেটাও আমি জানি না, বা তোমার অভিনয় আমি কখনো দেখিও নাই, আজকে তোমাকে অভিনয় দেখিয়েছি। তো যাই হোক, তুমি যদি প্রথম অবস্থায় সিনেমাতে কাজ করতে হয় বা ফিল্মে ঢুকতে হয়, তাহলে আমার কয়েকটা শর্ত আছে। উনি আমাকে এটা বললো। আমি তখন বললাম যে জি স্যার, আমি আপনার সমস্ত শর্ত মানতে রাজি আছি। উনি বললো, তুমি যদি আমার শর্তগুলো মানো, তাহলে আমার নেক্সট যে একটা সিনেমা আসতেছে এবং ওই সিনেমাতে মান্না থাকবে এবং শাকিব খান থাকবে, সেখানে আমি তোমাকে একটা পার্ট দিব, মানে সিনেমার কোনো একটা রুলে আমি তোমাকে কাজ করার সুযোগ দেবো। মানে ভাই বিশ্বাস করবেন, আমার কাছে মনে হচ্ছে আমি যেন চতুর্থ আসমানে চলে গেছি, মানে প্রথম আসমানে না, চতুর্থ আসমানে। যে মান্না ভাই থাকবে, শাকিব খান থাকবে, ওই সিনেমাতে আমি কাজ করব। ও মাই গড, হাউ ইজ পসিবল, মানে চিন্তাই করতে পারি না। পরে আমি বললাম যে ভাই ঠিক আছে। উনি আমাকে বললো, আমার প্রথম শর্ত হচ্ছে তুমি আমার সাথে সাথে থাকবা, আমি তোমাকে যখন ডাকবো যেটা করতে বলবো তোমাকে সব কিছু করতে হবে এবং আমার সাথে সাথে থাকতে হবে। তুমি যে শুধুমাত্র একজন অভিনেতা তাও নয়, তুমি আমার একজন সেক্রেটারিও বটে। আমি বললাম জি স্যার, আমি এটা করবো। এবং সেকেন্ডলি কথা হচ্ছে, কখনোই আমাকে না বলে কোনো কিছু করা যাবে না, আমাকে না বলে কোনো কিছু করা যাবে না, ছুটি নেওয়া যাবে না, সার্বক্ষণিক আমার সাথে থাকতে হবে। আমি বললাম জি স্যার, এটাও মানি। এবং থার্ড শর্ত হচ্ছে, তুমি আমার সাথে কাজ করার পরে এরপরে যদি অন্য কারো সিনেমাতে কাজ করো বা অন্য কোথাও কাজ করো, আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। আমি যদি তোমাকে অনুমতি দেই তবেই তুমি অন্য কারো সিনেমাতে কাজ করতে পারবা, আর আমি যদি অনুমতি না দেই তাহলে তুমি আদার্স কোনো সিনেমাতে কাজ করতে পারবা না, তোমাকে শুধু আমার সাথে কাজ করতে হবে। এরকমভাবে উনি আমাকে কন্ডিশন বেঁধে দেয়। এবং সর্বশেষ কন্ডিশন শোনার পরে আমার মাথায় আসমানটা ভেঙে পড়ে। সর্বশেষ কন্ডিশনটা ছিল এরকম যে, আবির, আমার প্রথম সিনেমাতে কাজ করতে হলে তোমাকে 1,00,000 টাকা জামানত দিতে হবে। তো আমি বললাম যে জামানত মানে? উনি বলে জামানত মানে জামানত, 1,00,000 টাকা আমাকে তুমি জামানত দিবা এবং প্রথম সিনেমার কাজ শেষ হওয়ার পরে আমি তোমাকে 1,00,000 টাকা ফিরিয়ে দিব। উনি আমাকে এই কথা বললো। পরে আমি তখন চিন্তা করলাম যে আমি 1,00,000 টাকা কোথায় পাবো? ওই সময় 1,00,000 টাকা কিন্তু মুখের কথা নয়, অনেকগুলো টাকা। তো এই 1,00,000 টাকা আমাকে কে দিবে? আমি তো মরে গেলেও কি আমাকে 1,00,000 টাকা দিবে না? 1,00,000 টাকা দেওয়ার মতো কোনো বান্দাতেই দুনিয়াতে আমার নাই। পরে যদিও আমার বাবার অনেক টাকা পয়সা, বাবার অনেক টাকা আছে, কিন্তু বাবা তো আমাকে কোনোদিনও এই বিষয়ে 1 টাকাও দিবে না। আর পরিবারের মানুষগুলো আমার সাথে যোগাযোগ করাই বন্ধ করে দিয়েছে, মানে আমার সাথে কথাবার্তা ওরা বলে না। এই একটা অবস্থা, মানে আমার সাথে কোনো কথাবার্তাই বলতো না। এই সময়ের ভিতরে আমি তখন ভাবলাম যে কী করা যায়। পরে আমি এটা চিন্তা করলাম যে ঠিক আছে স্যার, আমি কালকের মধ্যে সব কিছু ম্যানেজ করবো বা কালকের মধ্যে আমি আপনাকে জানাবো। অ্যান্ড আমি রাতের বেলা চিন্তা করলাম যে আমি যে মিষ্টি দোকানে চাকরি নিয়েছি ওইখানেও কিন্তু আমার জামানত লাগছে। আমাকে আরেকজনের জামানত হিসেবে আমাকে দিয়ে গেছে যে আমি যদি মিষ্টি দোকানে কোনো ক্ষতি করি বা কিছু একটা করি তাহলে উনি জামানত, উনি আমাকে চাকরি দিছে। ঠিক তেমনি আমি এত বড় একটা সিনেমাতে কাজ করব যেখানে শাকিব খান থাকবে, মান্না ভাই থাকবে, এরকম এত বড় মাপের একটা ফিল্মে আমি কাজ করব, এখানে কি কোনো জামানত লাগবে না? তা অবশ্যই জামানত লাগবে। আর উনি তো আমার এই টাকাটা খেয়ে ফেলবেন, উনি তো আগে পরে আমার টাকা আমাকে ফিরিয়ে দিবে, তাহলে আমার জামানত দিতে প্রবলেমটা কোথায়? আমার তো কোনো প্রবলেম নেই, উনি আমাকে তো টাকা ফিরিয়ে দেবে, তো আমার টাকা খেয়ে ফেলবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সিনেমা কাজ মানে শেষ হওয়ার পরেও উনি আমাকে টাকাটা দিবে, মানে ফিরিয়ে দিবে। তো এই কাজটা শেষ হতে প্রায় 1 বছরের মতো লাগবে। তা এখন আমি এই টাকাটা পাবোটা কোথায়? আমাকে এত টাকা কে দিবে? পরের দিন আমি 11টার দিকে ওনাকে আবারও ফোন দিলাম, উনি ফোন রিসিভ করছে। আমি বললাম যে স্যার, আপনি আমাকে যে শর্তগুলো দিয়েছেন আমি সব শর্তই মানলাম, কিন্তু টাকার যে বিষয়টা বললেন, এখন আমার কাছে তো এত টাকা নেই, আমি একটু গ্রামে যাই, গ্রাম থেকে টাকা ম্যানেজ করে আসবো। উনি আমাকে বললো যে আবির দেখো, সিনেমার কাজ শুরু হতে হতে এখনও 3 মাস বাকি আছে, সো তুমি 3 মাসের ভিতরে টাকা ম্যানেজ করো, কোনো সমস্যা নেই। এই কথা বলেন আমাকে তখন বিদায় দিল। দেন আমি তখন বাড়িতে গেলাম এবং অনেক মাস পরে বাড়িতে গেছি, বাট পরিবারের মানুষগুলোর প্রতি, মানে পরিবারের মানুষরা কোনো রকমের হ্যাপি নাই যে আমি বাড়িতে আসছি, বা বাড়িতে আসছে ওরা সবাই খুশি হওয়ার কথা যে আমি এত মাস পর বাড়িতে আসছি না, এরকম কারো মাঝে কোনো আগ্রহ দেখি না। আমার বড় বোনের, একদম বড় বোন যেটা, ওটার বিয়ে হয়ে গেছে এবং বড় 2 ভাই আছে, তারা পড়াশোনা করতেছে, মানে আসে যে যার মতো করে, আমার দিকে কেউ তাকায় না। এমন করে 1 দিন কেটে গেল, 2 দিন কেটে গেল, আমি আর ওই মিষ্টি দোকানে চাকরিতেও আসি না। আমার কথা হচ্ছে আমি আর মিষ্টি দোকানে চাকরি করবো না, ওইখান থেকে আমি কাপড় চোপড়, আমার বেডিংপত্র সব কিছু নিয়ে গেছি। এরপর যখন আসবো 1,00,000 টাকা নিয়ে সরাসরি সিনেমা ইন্ডাস্ট্রিতে চলে আসবো। ওই পরিচালকের পিএ হিসাবে কাজ করব, পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাজ করব এবং তার পাশাপাশি সিনেমাতে কাজ করব, মানে এরকমই স্বপ্নটা নিয়েই আমি তখন গ্রামে পড়ে আছি। কিন্তু ভাই, আমি টাকার সন্ধান করে বেড়াচ্ছি, কোনোভাবেই আসলে টাকার কোনো ম্যানেজ করতে পারি না, কোনোভাবেই টাকা হয় না। একটা পর্যায়ে আমি তখন আমার স্বপ্নের কথা আমার মায়ের কাছে বললাম যে মা, এই ঘটনা, আমাকে 1 বছরের জন্য 1,00,000 টাকা দাও, আমি 1,00,000 টাকা 1 বছর পরে তোমাদেরকে ফিরিয়ে দিব। এমনভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি কথাবার্তা বলে আসছি, ওনারা আমাকে বলছে নিয়ে যাবে, কিন্তু 1 বছর পর আমাকে টাকা ফিরিয়ে দিবে, জামানত হিসেবে 1,00,000 টাকা লাগবে। আমার আম্মা মুহূর্তের মধ্যে প্রচুর পরিমাণের গরম হয়ে যায় এবং এত পরিমাণে রেগেছে যে আমার আম্মা আমার গায়ে হাত পর্যন্ত দিল। আমাকে বলো, তুই এটা চিন্তা করলে কেমন করে?
তোরে আমরা এত সুন্দর করে পড়াশোনা করাইলাম এবং ক্লাস 8-এ ওঠার পরে তুই চুলের কি মোশন, তোর প্যান্টের কি মোশন, শার্টের কি মোশন, এত নায়ক নায়ক ভাব করে পড়াশোনার 12টা বাজাইছিস। এরপরে এসএসসিতে ফেল করে ঢাকা থেকে এখন তুই সিনেমার নায়ক হবি, তুই মোল্লাবাড়ির মান সম্মান ডুবাবি। মানে আমাকে আমার আম্মা শুরু করছে গালাগালি। তো চিন্তা করলাম আমার সর্বশেষ আশ্রয় ছিল আমার মা, কারণ আমি আমার বিপদে আপদে সবসময় মায়ের সাথেই সব কিছু শেয়ার করতাম এবং আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমি এই বিশ্বাস নিয়ে বরিশালে আসছিলাম যে আমার মা হয়তো আমাকে একটু বুঝবে, আমার মা হয়তো বাবার কাছ থেকে মানে কষ্ট করে হলেও আমাকে টাকাটা নিয়ে দিবে এবং আমি হয়তো মোটামুটি ভালো একটা ফর্মে যেতে পারবো। মানে এরকম একটা বিশ্বাস আমার ছিল আমার আম্মুর প্রতি। কিন্তু আম্মুর এই ব্যবহার, আম্মুর এই আচার আচরণ আমাকে একদম প্রচুর পরিমাণে ব্যথিত করে। আমি মনে অনেক বেশি আঘাত পাই, কষ্ট পাই এবং আমি চিন্তা করি যে আমি এখন করবোটা কি। মানে আমার তো আসলে কোনো কিছু করার নাই, আমি এখন টাকাটা কোথায় পাবো, বা এই টাকার জন্য পাগল হয়ে যাইতেছি। এইভাবে একটা মাসের মতো আমি গ্রামে পড়ে থাকি। তো গ্রামে পড়ে থাকি, কোনোভাবেই টাকার কোনো রকমের ম্যানেজ হচ্ছে না। আমি আমার বড় বোনের শ্বশুর বাড়িতে যাই, বড় বোনের সাথে কথা বলি, বড় ভাইদের সাথে কথা বলি। এখন তো তখন আমি ছোটো না, মোটামুটি অনেকটাই বড়। যত জায়গায় যাই, যেখানেই যাই, টাকার কথা বললে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। যখনই আমি বললে যে আমার কিছু টাকা লাগবে, আমি এটা করবো ওইটা করবো, এটা বললেই আমাকে তখন তাড়াই দেয়, যেই যা এখান থেকে, আর কোনো কথা নাই। মানে টাকার কথা বলার আগ পর্যন্ত আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে টাকার কথা উঠা মাত্র আমাকে তাড়াই দেয়, আমার সাথে কোনো কথা বলতে চায় না। একটা পর্যায়ে সর্বশেষ প্রায় 1 মাস 17 দিন কেটে যাওয়ার পরে, 1 মাস 17 দিন কেটে যাওয়ার পরে আমার পাশের ঘরে এক কাকা, উনি সৌদি আরবে থাকতো, উনি সৌদি আরব থেকে আসে। তা উনি নাকি সৌদি আরবে ব্যবসা বাণিজ্য করে অনেক বেশি টাকা বেশি ইনকাম করে। এবং উনি যেদিন আসে সেদিন আমি মানে যেদিন আসে ওই দিন আমাকে বলে ঢাকা যাওয়ার জন্য, ওনাকে রিসিভ করার জন্য। তো আমি যাই না। অ্যান্ড বাড়ি আসার পর ওই কাকার সাথে আমার সম্পর্কটা অনেকটা ভালো, মানে অনেকটা মধুর একটা সম্পর্ক। দেন তারপরে ওই কাকা মানে বিভিন্ন মানুষের মুখে শুনতেছি যে কাকা নাকি তার বউয়ের জন্য প্রচুর স্বর্ণগয়না নিয়ে আসছে, তার বউয়ের জন্য তিনি প্রচুর স্বর্ণগয়না নিয়ে আসছে, নগদ টাকা নিয়ে আসছে, এরকমভাবে অনেকের মুখে জানতে পারি। তো যাই হোক, উনি টাকা পয়সা নিয়ে আসলো তো আমার কি। যদিও আমি ওনাকে একবার বলেছিলাম একটু হালকা টাকার কথা, যে আমার কয়টা টাকা লাগবে ধার দিতে পারবেন, পরে দিয়ে দিব, এমনিই বলছিলাম। উনি আমাকে মানা করে দিয়েছে। উনি বলে কারোর সাথে টাকা পয়সা লেনদেন করা ভালো না, টাকা পয়সা লেনদেন করলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তা আমাকে উনি টাকা দিবেন, আমি এটা পুরো শিওর হয়ে গেলাম। তো এরপরে এভাবে 5-7 দিন পরে কেটে যাওয়ার পরে আমি দেখলাম একদিন আকাশে অনেক বড় চাঁদ উঠেছে এবং চাঁদের ওই আলোতে উনি যে বিল্ডিংয়ে থাকতো, বিল্ডিংয়ের উপরে আপনারা দেখবেন যে যেটাকে আমরা মানে সিঁড়ির রুম বলি বা সিঁড়ি দিয়ে ওঠার পরে ছাদে যাওয়ার সময় যে ছাদের একটা দরজা থাকে, ওই দরজাটা খোলা দেখা যাচ্ছে একদম উপর থেকে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ওনার ছাদের রুমে দরজাটা খোলা, মানে ছাদের দরজাটা খোলা। আমি অনেক দূরে বসে আছি, বসে থেকে দৃশ্যটা দেখলাম। এইটা দেখার পরে আমার কাছে মনে হলো যেহেতু ছাদের রুমে দরজাটা খোলা, তাহলে ছাদে উঠে ওনার রুমে ঢুকে যাবে। তো উনি যদি অনেক বেশি স্বর্ণগয়না নিয়ে আসে, ওনার কাছে যে মোবাইল ফোনটা দেখলাম, কোনোভাবে ওই মোবাইল ফোনটা নিয়ে আসতে পারলাম আর লক্ষ লক্ষ টাকা পেয়ে যাব। এবং ওনার হাতে পায়ে সব জায়গায় স্বর্ণের চেইন দেওয়া। এবং আমি এটাও শুনেছি যে উনি অনেক বেশি স্বর্ণগয়না ওনার ওয়াইফের জন্য নিয়ে আসছে। তা আমি তখন শিওর হয়ে যাই যে যেভাবেই হোক ওনার ঘরে ঢুকবে এবং ঢুকে আমি এগুলো চুরি করব। মানে এক কথায় চুরি করার জন্য আমার ভিতরে তখন আমি আর থাকি না, একটা চোর আমি হয়ে যাই। এবং তখন ওনাদের ঘরের সাথে একটা নারিকেল গাছ লাগানো ছিল, ওই নারিকেল গাছ বেয়ে আমি আস্তে আস্তে করে ওই বাসার ছাদে যাই। বাসার ছাদে যাওয়ার পরে আমি তখন ওই যে সিঁড়িটা ছিল, সিঁড়ির রুম দিয়ে আস্তে আস্তে করে নিচের দিকে নামতেছি, সিঁড়ি রুম দিয়ে নিচের দিকে নামতেছি আর আল্লাহকে ডাকতেছি। জীবনে কোনো দিন একটা পয়সা চুরি করি নাই। আমার বাবা লক্ষ লক্ষ টাকা নিয়ে আসতো, পকেটে থাকতো। অনেক সময় দেখতাম আব্বা টাকা পড়ে গেলে উঠে আবার আব্বার হাতে তুলে দিতাম যে আব্বা টাকা পাইছি নেন, দিয়ে দিতাম। কিন্তু কখনও আমি এরকমভাবে চুরি কখনোই করি নাই। এবং ওনাদের ঘরে যাইতাম আসতাম, জানতাম কিন্তু ওনাদের বাসার মানে আলমারি চাবিটা কোথায় থাকে, এটা কোথায় ওটা কোথায়, এগুলো কিন্তু জানতাম। মাঝে মাঝে চাচির ঘরে যাইতাম তো জানতাম। পরে ঘরের ভিতরে ঢুকি আমার তখন বুকটা ভাই ধরপড় ধরপড় করে কাঁপতেছে। আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না যে আমি জীবনে কখনো চুরি করি নাই, এই প্রথম চুরি করতে ঢুকলাম। যে আমার জানি কি হয়, আল্লাহ যদি আমাকে রক্ষা করে, আর নাহলে তো আমার রক্ষা নাই। আমি ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে ওনারা যে রুমে থাকে, ওনারা হাজব্যান্ড ওয়াইফ, ওই রুমের মধ্যে ঢুকলাম। দরজা খোলাই ছিল, রুমে ঢুকলাম। ঢুকার পরে দেখলাম যে প্রথমে উনি বাইক চালাইতো, ওনার বাইকের চাবিটা পড়ে আছে এবং বাইকের চাবিটার সাথেই দেখলাম আলমারির চাবিটা আছে। তো আমাকে আর আলমারির ওই স্টিলের আলমারির চাবিটা খোঁজাখুঁজি করতে হয়নি, দেখলাম যে বাইকের চাবির সাথে আলমারির চাবিটা পড়ে আছে। আমি তখন আলমারির চাবিটা হাতে নিলাম, হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করে স্টিলের আলমারিটা খুললাম। স্টিলের আলমারি খুলতেছি আর আমার বুকের ভিতর ধুপধুপ করে কাঁপতেছে। আল্লাহরে বলতেছি, আল্লাহ তুমি এবারের মতো আমাকে রক্ষা করো, আল্লাহ এবারের মতো রক্ষা করো। মানে আল্লাহকে ডাকতে ডাকতে গলা পুরো শুকিয়ে গেছে। একটা পর্যায়ে আমি তখন আস্তে আস্তে করে ওনাদের ওই স্টিলের আলমারির চাবিটা নিয়ে তখন স্টিলের আলমারিটা খুললাম। এবং খোলার পরেই ওনাদের কাপড় চোপড়ের উপরে, মানে কাপড়ের উপরে স্বর্ণগয়নাগুলো পরে আছে।
মানে দেখে বোঝা গেল চাচি হয়তো কোনো অনুষ্ঠানে গেছে, ওখান থেকে আসার পরে গয়নাগাটিগুলো এভাবে রেখে দিয়েছে, মানে একটু ইয়ে করে রাখে না, শাড়ির উপরে একদম এলোমেলোভাবে রাখছে। এবং গয়নাগাটিও ভাই অনেকগুলো হবে, অনেকগুলো গয়নাগাটি। আমি সবগুলো গয়নাগাটি হাতে নিলাম এবং গয়নাগুলো হাতে নেওয়ার পরে আমি তখন চিন্তা করতেছি ভাই আমার মনে হয় আমার হাত থেকে এগুলো পড়ে যাবে, আমি একদম গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, ওরকম করতেছি, মানে আমার হাত পা কাঁপতেছে। একটা পর্যায়ে আমি তখন এগুলো নিলাম, নিয়ে আবার সিঁড়ির রুম দিয়ে উপরে উঠছি। সিঁড়ির রুম দিয়ে উপরে ওঠার পরে আমি তখন আবার ওই একইভাবে নারিকেল গাছ বেয়ে নিচের দিকে নামলাম। নেমে আমি তখন চিন্তা করতেছি আমি এগুলো আমার ঘরে রাখবো না, কারণ যদি ঘরে রাখি, আল্লাহ না করুক যদি আমার ঘরে চেক করে যদি ধরা পড়ে যায়, আমি তো সবার কাছে টাকা চাইতে আসি, বাড়ির সবার কাছে বলতেছি আমার টাকা লাগবে, টাকা দেন, আমার ধারে টাকা দেন। এবং যার ঘরে চুরি করলাম ওনার কাছেও বেশ কয়েকবার টাকা চাইলাম, তাহলে এখন তো আমাকে হয়তো সন্দেহ করে আমার ঘরে চেক করতে পারে। এই ভয়ে তখন আমি করলাম কি, এই টাকাগুলো আমি ভাবলাম যে আমাদের ওইখানে বিল আছে, মানে আপনার গয়নাগাটিগুলো, গয়না এখানে কিন্তু কোনো টাকা নাই, তো আমাদের বাড়ির ওই বিলের মধ্যে আমি ওই গয়নাগাটিগুলো মানে পুঁতে রাখবো, এরকম একটা পরিকল্পনা করে আমি তখন বিলের দিকে ঢুকতেছি এবং বিলের দিকে ঢুকা অবস্থায় হঠাৎ করে দেখলাম যে আমাদের যে দারোয়ান, মানে দারোয়ান না, আপনার গ্রাম পাহারাদার বলতে ওই যে গ্রাম পুলিশ যাদেরকে আমরা বলি আর কি, উনি গ্রাম পাহারা দিত, গ্রাম পুলিশ। হঠাৎ করে গ্রাম পুলিশ আমার দিকে টর্চলাইট মারে একদম আমার চোখের মধ্যে, তখন কিন্তু আমার স্বর্ণ গয়নাগুলো আমার লুঙ্গির খোঁচের মধ্যে ঢুকানো। উনি আমার চোখের মধ্যে টর্চলাইট চোখের মধ্যে মারা পর আমি তখন এভাবে করে উঠি। আমাকে বলে কে রে এটা, এই সময় দৌড়ে আমার কাছে আসে, বলে কিরে আবির তুই এত রাতের বেলায় ওইদিকে কই যাচ্ছিস? আমি বলি কাকা বাথরুম পাইছে, টয়লেটে যাবো। তো ওই সময় তো আসলে বেশিরভাগ অনেকেই হচ্ছে বাথরুম করতো আপনার বাড়ির বাইরে বা বিলের মধ্যে, বিশেষ করে গ্রামের মানুষরা জঙ্গলের মধ্যে করতো। তাই আমি বললাম আমি বাথরুমে যাবো। পরে বলে তোর এগুলো কি, আমার খোঁট তো ফুলে আছে, স্বর্ণগয়না তো কম না, অনেক স্বর্ণগয়না। আমাকে বলে তোর খোঁচের মধ্যে কি? আমি বললাম কিছু না। এই কিছু না বলার পর উনি তখন এরকম করে হাত দিচ্ছে এবং হাত দেওয়ার পরেই মানে জোরাজোরি করে বের করে দেখতেছে এতগুলো স্বর্ণগয়না। আমার বলে কি রে এগুলি কি? আমি বললাম যে এগুলো আমার আম্মুর। তা বলে তোর আম্মুর এগুলো নিয়ে তুই কই যাচ্ছিস? আমি বললাম যে আমার আম্মু আমরা টাকা দেয় না, আমি এগুলো বিক্রি করে দিব। মানে আমার মুখ থেকে যা আসতে আমি তাই বলতেছি। এবার উনি আমার হাত চেপে ধরছে, ধরে বলে চল বাড়ি চল। আমি যেতে চাই না, জোরাজোরি করতেছি, আমি বাড়ি যাই, মানে বাড়ি যাব না। পরে একটা পর্যায়ে টানাটানি করে আমাকে তখন উনি বাড়ির দিকে নিয়ে গেল, মানে উঠানে নিয়ে গেল। উঠানে নিয়ে যেহেতু গভীর রাত, জোরে জোরে আমার আব্বার ডাকতেছে, আমার আব্বার নাম ধরে ডাকতেছে। তো আমার ওই কাকার ঘরটা ছিল আমাদের ঘরের সামনে, মানে আমাদের ঘরের পার্শ্ববর্তী ঘরে। এইভাবে আমার আব্বাকে ডাকতেছে, আমার আব্বা না উঠে ওই ঘরে কাকা উঠে গেছে ঘুম থেকে। উনি ঘুম থেকে উঠে গেছে, উঠে যাওয়ার পরে টর্চলাইট টিপ দিছে, দেখে যে বাইরে হচ্ছে চকিদার দেখার পর উনি বের হয়েছে, ওই যে কাকার ঘরে আমি চুরি করছি ওই কাকা বের হয়েছে। বেরোয়ার পরে বলতেছে কী হয়েছে, বলে চোর ধরছি, ওর বাবারে ডাক দেন। এরপরে আমার আব্বাকে ডাক দেয়, কাকা ডাক দিলে আব্বা তখন ঘুম থেকে উঠে, মা উঠে। আর ওই দিন আমার বড় বোন আমাদের বাসায় ছিল, আমার বড় বোন উঠে। উঠার পরে আমার কাকা তখন বলতেছে, মানে ওই চকিদার তখন বলতেছে আপনার ছেলে আপনার সর্বনাশ করছে, আপনারা তো জানেন না ঘরের মধ্যে কালসাপ রাখছেন, এই দেখেন আপনার সমস্ত স্বর্ণগয়না নিয়ে আপনার ছেলে পালাচ্ছে। এই বলে গয়নাগাটিগুলো হাতে নিল, হাতে নেওয়ার পরে আমার আম্মার হাতে দিল। আমার আম্মা তখন বলে না এগুলো তো আমার গয়না না। আমার আম্মা বলতেছে এগুলো তো আমার গয়না না, আমার তো এত গয়না নাই। এই মুহূর্তের মধ্যে যে কাকার ঘরে আমি চুরি করছি ওই কাকা তখন গয়নাগুলো হাতে নিয়ে বলতেছে আরে এই গয়না তো মনে হয় আমার বউয়ের গয়না। এই বলে তিনি তখন ওনার বউরে ডাক দিছে এবং জোরে জোরে ডাক দেওয়ার পরে গ্রামের সব মানুষ তখন ঘুম থেকে উঠে গেছে। মানে গ্রামের বাড়ি তো একটা শুশু একটা শব্দ হলেই কিন্তু সবাই ঘুম থেকে উঠে যায়। এবার দেখা গেল মুহূর্তের মধ্যে সবাই গ্রামবাসী সবাই ঘুম থেকে উঠে গেছে, সবাই তখন চলে আসছে। আসার পরে কাকা তখন তার বউরে বলতেছে ওগো দেখো তো তোমার গয়নাগাড়িগুলো আছে কি না। কাকি তখন স্টিলের আলমারি টান দিছে, খুলে গেছে। আমি তার আলমারি তালা মারি নেই, খুলে দেখতেছে যে ভিতরে গয়না। কাকি তখন চিৎকার দিয়ে বলতেছে আরে আমার তো কোনো গয়না নাই। এরই মাঝে আমার কাকা তখন আমার আব্বার সামনে আমার কলার চেপে ধরছে, ধরে ওই চোররে বলেছে চিৎকার। এবং চোর বলে যখন চিৎকার দিছে আমি তখন করছে কি কাকার হাতটা ছেড়ে দিয়ে মানে ওনারা ধাক্কা দিয়ে আমি তখন দিছি দৌড়, গ্রামের ভিতর দিয়ে দৌড় দিছি। এখন গ্রামের মানুষ তো আর জানে না যে কে এটা, গ্রামের সবাই তো তখন ঘুম থেকে উঠছে এবং আমি দৌড় দেওয়ার পরে গ্রামের সবাই আমাকে চোর বলে দৌড়াতে শুরু করছে। এখন আমি যে আমার বাবার ছেলে আবির বা আমি যেই গ্রামের ছেলে এটা তো তারা জানে না। অন্ধকারের মধ্যে তারা আমাকে ধরে ফেলে এবং আইলের মধ্যে জমির মধ্যে ধরে আমাকে পাথারিকভাবে মারতে থাকে, গরুর মতো করে আমাকে পিটাইতে আসে এবং এমনভাবে আমাকে পিটায় আমার হাত পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যায়। এরপর সবাই আমার মুখের দিকে তাকায় বলতে আরে এটা তো আমাদের আবিরে না, এটা তো আবির। কাকা পিছন থেকে এসে বলে আরে আবিরই তো চুরি করছে আবির। এই কথা বলে কাকা তখন করে কি আমার বাড়ির উঠানে নেয় না, ওনার বাড়ির উঠানে উনি আমাকে বাইদা রাখে। ওনার যে বাড়ি থাকে ওনার বাড়ির উঠানে উনি আমাকে বাঁধে এবং আমার আব্বা আম্মা লজ্জা ওইদিকে যায় না, সকাল হয়ে যায় এবং সকাল হয়ে গেলে পরে দূর দূরান্ত থেকে মানুষজন চোর দেখার জন্য আসে। সবাই চোর দেখার জন্য আসে, চোর দেখতে আসে এবং মানে একদম মনে হয় যেন
আমি একজন মানে জঙ্গলের কোনো একটা পশু, আমাকে দেখার জন্য মানুষ দুই পাশে এমনভাবে দাঁড়িয়ে আছে, সবাই দেখতেছে আমি চুরি করছি, চোর দেখতেছে। এবং দিনের তখন 8টা থেকে 8:30 বাজে, তখন মেম্বার আসছে, চেয়ারম্যান আসছে, মেম্বার চেয়ারম্যান এবং আমাদের এলাকার সর্দার আসছে এবং চৌকিদারও আছে। তো আসার পরে তখন চেয়ারম্যান ওই কাকারে জিজ্ঞেস করতেছে, কিরে কী হয়েছে? বলে যে গতকালকে রাতে আবির আমার ঘরে ঢুকে আমার বউয়ের স্বর্ণগয়না নিয়ে পালাচ্ছিল, চৌকিদার ধরছে। পরে বলে আবিরের বাপের তো টাকা পয়সার অভাব নেই, আবিরের বাপই তো অনেক টাকার মালিক, তা সেই চুরি করবে কেন? এই ঠিক আছে, আবিরের বাবারে ডাক দাও। পরে আমার আব্বারে ডাক দিলে আমার আব্বা তখন আসে না, বারবার ডাকে, আমার আব্বা আসে না। পরে আমার বড় ভাই আসে, বড় ভাই আসার পরে তখন চেয়ারম্যান আমার বড় ভাইরে বলতেছে যে কী রে, ও যেটা বলতেছে এটা কি সত্য? তোর ভাই কি চুরি করছে? আমার বড় ভাই বলে হ্যাঁ চুরি করছে। তা বলে এখন চোরের শাস্তি কী হবে বল? তখন আমার ভাইয়া বলতেছে আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। তা বলে তোর আব্বারে ডাক দে, চোরের বাবারে একটু দেখি। আমার বড় ভাই বলতেছে না, আমার আব্বা এখানে আসবে না। আব্বা বলছে আপনারা যেটা ভালো মনে করেন বা আপনারা যেটা চিন্তা করেন সেটাই করার জন্য বলছে, আমার আব্বা এখানে আসবে না। এরপরে কি বলবো ভাই, উনি বলতেছে জুতার মালা বানা। চেয়ারম্যান বলে জুতার মালা বানা। পরে জুতার মালা বানাইছে, আমার পুরো মাথা কামায় দিয়েছে, মানে আমার পুরো মাথা শেভ করে দিছে। এবং এরপরে ওই ছিঁড়া জুতার মালাটা আমার গলায় পরাই দিছে। আমার গলায় পরাইয়া বলতেছে যে পুরোটা গ্রাম ওরে চক্কর দিয়ে আন। এই জুতার মালা পরিহিত অবস্থায় আমারে ভাই পুরোটা গ্রাম ঘুরাইছে। মানে আমি আসলে মন চাচ্ছিল যে আল্লাহ মাটিটা ফেটে যাক, আমি মাটির নিচে ঢুকে যাই, আল্লাহ তুমি আমার নিঃশ্বাসটা নিয়ে যাও, আমি সহ্য করতে পারতেছিলাম না। আচ্ছা, আমাকে জুতার মালা গলায় দিয়ে আমাকে পুরোটা গ্রাম উনি ঘুরাইলো এবং সারাটা দিন আমাকে জুতার মালা পরায় ঘুরাইছে। সন্ধ্যার সময় আমি বাড়ি থেকে চলে যাব। তো আমি সন্ধ্যার সময় বাড়ি থেকে চলে যাব, আমার বড় বোন বুঝতে পারছে, বড় বোন তখন আমার হাত চেপে ধরছে, ধরে বলে ঘরে আয়। আমি বললাম না আপু, আমি আর ঘরে যাব না, আমি আর ঘরে গিয়ে বাবার মান সম্মান নষ্ট করতে চাই না। মানে আমার বড় আপু বুঝে গেছে যে আমি কিছু একটা করে ফেলবো। আসলেই কিন্তু আমার প্ল্যানিং ছিল আমি সন্ধ্যার সময় বাসা থেকে বেরোবো এবং হওয়ার পর আমি ট্রেনের নিচে কাটা পড়বো অথবা বাসের নিচে পড়ে আমি মরে যাব। মানে আমি বেঁচে থাকবো না, আমি আমার নিজের জীবন দিয়ে দিবে এবং নিজের জীবন দিয়ে আমি রচনা করে যাব যে আমি আসলে শুধুমাত্র পরিস্থিতির শিকার ছিলাম, আমি আদৌ চোর ছিলাম না। তো আমি আত্মহত্যা করবো এরকম একটা প্ল্যানিং। তো আমার বন্ধুখন আমাকে কোনোভাবেই ঘর থেকে বেরোতে দিবে না, আমাকে জোর করে আমার বন্ধুখন ঘরের মধ্যে ঢুকে বলতেছে মাথা ঠান্ডা কর এবং পরিস্থিতি বুঝে আমরা সব কিছু সিদ্ধান্ত নিব, মাথা ঠান্ডা কর। তো আমার ওই কাকার সাথে আমাদের জায়গায় সম্পত্তি নিয়ে একটু ঝামেলা ছিল, যে কাকা আমার চোর বানাইছে ওনার সাথে আমাদের জায়গায় সম্পত্তি নিয়ে একটু ঝামেলা আছে। এবং আমার বোনও বলতেছে উনি এই জন্যই বিষয়টা এরকম করছে, উনি তো জানছে যে আমি চুরি করছি, আমি ওনার ভাতিজা, উনি তো পারতো বিষয়টা মানুষকে না জানাইয়া এই জিনিসটা সহজভাবে সমাধান করতে, কিন্তু এত সহজভাবে সমাধান না করে উনি নিজেই ঢোল পিটে পুরো গ্রামবাসীকে জানিয়েছে। রাতের বেলায় শুয়ে আছি, আমার মা আমার আব্বাকে প্রচুর পরিমাণের গালাগালি করতেছে এবং আমার আব্বা আমার মাকে গালাগালি করতেছে, আমার আব্বা আমার বড় বোনকে গালাগালি করতেছে যে কেন আমাকে জায়গা দিল, আমাকে ঘরে কেন জায়গা দিল, কেন বের করে দিল না। রাত 1টা পর্যন্ত ওরা ঝগড়া করে, আমার মা, আমার বাবা, আমার বড় বোন খুব ঝগড়া করে। 1টার পরে তাদের ঝগড়া থেমে যায়, সবাই ঘুমিয়ে যায়। সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আমি তখন আস্তে আস্তে করে ঘর থেকে বের হই। ঘর থেকে বের হওয়ার পরে আমার আব্বা যেহেতু কৃষি কাজ করতো, আমি জানি যে আমার আব্বার অনেক কীটনাশক থাকে আর কি, মানে বিষ থাকে জমিনে দেওয়ার জন্য। ওই সময় আব্বা সিম চাষ করছিল। আপনারা হয়তো চিনবেন যে সিম খেতে এক ধরনের বিষ দেওয়া হয়, যেটা মানে আপনার মেশিন দিয়ে দেওয়া হয়। তা ওই সিম ক্ষেতের আজকে বিকেলে আব্বা ওষুধ দিছে, আমি এটাও জানছি। তো এরপরে ওখানকার ওষুধের অর্ধেক রয়ে গেছে, আর অর্ধেক কালকে দিবে আর কি, পানির সাথে মিশিয়ে কালকে দিবে। তো আমিও আব্বার ওই ঘরে ঢুকছি। ঘরে ঢোকার পরে ওই বিষটা তখন আমি খেয়ে ফেলছি। আব্বার ওই কৃষি ঘরে ঢুকে আমি তখন বিষটা খাই এবং বিষটা খাওয়ার পরে আমার মনে হয়েছে না আমার ভিতরে সব কিছু কেটে ফেলতেছে। মানে আমি ভিতরে কয়েকটা ব্লেড, মানে 10-15টা ব্লেড একসাথে খেয়ে ফেললে যে অবস্থা হবে যে পেটের ভিতরে সব কিছু কেটে ফেলবে, এরকমভাবে পেটের ভিতরে সব কিছু অনেক কেটে ফেলতেছে। আমি চিৎকার করতেছি এবং চিৎকার করার এক পর্যায়ে আমার পরিবারের মানুষ তো আর এতটা ঘুমায় নাই, যেহেতু এরকম একটা ঘটনা ওই দিন ঘটে গেল। সবাই তো অনেক চিন্তিত, সবাই অনেক টেনশনের মধ্যে আছে। এই জন্য পরিবারের মানুষটা কেউই অতটাভাবে মানে গভীরভাবে ঘুমায় নাই। আমি চিৎকার দেওয়া মাত্র সবাই তখন দৌড়ে উঠে আসছে এবং উঠে এসে দেখতেছে যে আমার মুখ দিয়ে রক্ত বেরিতে আছে, ফেনা বেরিতে আছে। সবাই তখন আমাকে ধরাধরি করে খুব দ্রুত, আমাদের এখানে থেকে হসপিটাল খুব কাছাকাছিই ছিল, হসপিটালে নিয়ে গেল। হসপিটাল নিয়ে যাওয়ার মুহূর্তের মধ্যে ডক্টর আমার মুখের মধ্যে কী জানি একটা ঢুকাই দিল। ভাই আমি শুধু একটা কথাই বলবো যে আমি বিষ খেয়েছি এবং আমি জানি বিষ খাওয়ার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। আমি কখনো মরি নাই এবং মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর আমি জানি না। আমার কাছে মনে হয় আমি নির্ঘাত মৃত্যুকে চোখে দেখেছি। আমার পেটের ভিতরে এত মোটা একটা পাইপ ঢুকাই দিয়ে এমনভাবে পানি মারতেছে রে ভাই, এত কষ্ট আসলে সহ্য করার মতো না। যাই হোক, একটা পর্যায়ে 3 দিন পর্যন্ত আমি হসপিটালে ছিলাম এবং এরই মাঝে এর পরের দিন, আমি যে রাতে বিষ খেয়েছি এর পরের দিন আমার 2 ভাই মিলে আমার কাকারে মারছে।
যে আপনি আমার ভাইয়ের নামে বদনাম উঠিয়ে দিয়েছেন, আমার ভাই চুরি করছে, তাতে কী হয়েছে, আপনার কয় টাকা স্বর্ণ নিছে, আমরা আরও লক্ষ লক্ষ টাকা দিতাম। কাকা বলতেছে যে ও যদি চুরি করে নিয়েই যেত তাহলে তো তোরা কি স্বীকার করতে যে ও চুরি করছে। এই বলে কাকার সাথে আমার ভাইদের মারামারিও হয়েছে। পরে আমাকে তখন বাড়িতে নিয়ে আসে, 3 দিন পরে হসপিটাল থেকে বাড়িতে আনি। বাড়িতে আনার পর আমার বোন তখন আমার খুব সেবা যত্ন করতেছে। আমার বলতেছে তুই বাড়ি থেকে বের হইস না, ঘর থেকে বের হইস না, ঘর থেকে বের হইলে মানুষ তোরা খারাপ কথা বলবি, তুই সহ্য করতে পারবি না, নিতে পারবি না, তুই ঘরের মধ্যেই থাক। আমার বড় বোন তখন আমার খুব সেবা যত্ন করতেছে, আমার মাও। এইভাবে মাস দেড়েক আমি তখন এখানে পড়ে থাকি। আর এরই মাঝে আমার সিনেমার কাজ করার যে স্বপ্ন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার যে একটা স্বপ্ন আমার ছিল, এটা আমার পরিপূর্ণভাবে মরে গেছে। ওই স্বপ্নটা আর আমার মাঝে নাই, আমি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছি। পরে খাবার দিলে খাই, ঘুমাইলে ঘুমাই, বাসা থেকে বেরোই না, 24 ঘন্টা ঘরের মধ্যে বসে থাকি। এরপরও আমাকে যদি কেউ একটু দেখতে পায়, সবাই আমাকে আবির চোরা বলে ডাকে। যেই দেখ আবির চোরা যাচ্ছে, আমাকে আবির চোরা বলে মানুষ ডাকতো। খুব খারাপ লাগতো আসলে। ওই স্মৃতিগুলো, ওই মুহূর্তগুলো কোনো দিন ভোলা যাবে না। প্রতিটা দিন মনে হয় যেন আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাম। প্রতিটা দিন এতটা কষ্ট, এতটা দুঃখ, এতটা যন্ত্রণা মাঝে আমি কাটাইতাম। এভাবে দীর্ঘদিন কেটে গেল। দীর্ঘদিন কেটে যাওয়ার পরে আমার বড় বোন তখন, আমার বড় দুলাভাই কিন্তু আবার বিদেশে থাকতো, বড় দুলাভাই কাতারে থাকতো। তো এবার আমার বড় বোন করে কি, আমার বড় দুলাভাইয়ের সাথে আলোচনা করার পরে বড় দুলাভাই বলে একটা কাজ করো, ওরে বিদেশে পাঠাই দাও। কারণ যদি দেশে থাকে তাহলে ও মরে যাবে, মানুষের এই ধরনের কথাগুলো নিতে পারবে না, আত্মহত্যা করবে, ওরে বিদেশে পাঠাই দাও। পরে আমার পরিবার আমাকে পাসপোর্ট করাইলো। আব্বা আম্মা সবাই পাসপোর্ট করাইলো, জোর করে পাসপোর্ট করাইছে। এবং পাসপোর্ট করানোর পর আমার পাসপোর্ট তখন কাতারে পাঠায়। এবং পাসপোর্ট কাতারে পাঠানোর পরে আমার বড় দুলাভাই তখন আমার ভিসা প্রসেস করে। আলহামদুলিল্লাহ আমার ভিসা খুব সহজভাবে হয়েছে। এবং আমি যেদিন চলে যাব ওই দিন আমি মিলাদ পড়াই। আপনি বিশ্বাস করবেন না, আমি যেদিন মিলাদ পড়াই, আমাদের গ্রামের একটা মানুষ আমার মিলাদ পড়তে আসে না আমাদের ঘরে। আমার জন্য দোয়া করবে, চোরের জন্য দোয়া করবে, কেউ আসে না। শুধুমাত্র মসজিদের 2জন হুজুর আসে এবং 2জন হুজুর এসে খাওয়া দাওয়া করে 2জন হুজুর চলে যায়। আমাদের এলাকার কোনো লোক ওই দিন আমাদের বাড়িতে আসে নাই মিলাদে। যাই হোক, এরপরের দিন আমি চলে যাব। আমার আব্বা আম্মা আমাকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত এনে দেয় এবং এয়ারপোর্ট থেকে আমি কাতারে আমার দুলাভাইয়ের কাছে যাই। পরে দুলাভাইয়ের কাছে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে দুলাভাইয়ের কাছে খুব ভালো থাকি। প্রথমে দুলাভাই একটা দোকানে চাকরি দেয়, এক মালিকের দোকান আছে, আপনার পাশাপাশি রেস্টুরেন্ট আছে। পরে দোকানে কয়েকদিন কাজ করলাম, করার পরে আমি দুলাভাইরে বললাম যে দুলাভাই, দোকানে কাজ আমার ভালো লাগতেছে না, আমি রেস্টুরেন্টে কাজ করবো। এরপর আমাকে রেস্টুরেন্টে দিল, তখন রেস্টুরেন্টে কাজ করতেছি। কিন্তু ভাই, এই যে কাজ করতেছি, মনের ভিতর আসলে কোনো শান্তি নাই। ঠিক যখনই আমার সিরাতের কথা মনে হয়, আমি ভাই তখনই কেমন জানি চমকে ওঠে, কারোর সাথে কথা বলি না, সবসময় সেট গান শুনি। বিশেষ করে আপনাদের কুমিল্লার কণ্ঠশিল্পী আসিফ আমার খুব পরিচিত, আমার খুব ফেভারিট একজন সিঙ্গার ছিল। আমি সবসময় ওনার ওই সেট গানগুলো শুনতাম, আমার খুব ভালো লাগতো। সারাটাক্ষণ ওই সেট গানের উপরেই থাকতাম, সেট মোমেন্টে থাকতাম, সেট গান শুনতাম। এরকম করে প্রায় 2 বছরের মতো আমি কাতারে থাকি। তা 2 বছর পরে আমার দুলাভাই বলতেছে কোম্পানি তো ছুটি দিবে, তা বাড়িতে যাবি নাকি? আমি বললাম যে না দুলাভাই, বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আপনি আমার কখনো বাড়িতে যাইতে বললেন না, আমি জীবনে কখনো বাড়ি যাব না এবং আমি কখনো আমার গ্রামের মানুষের সামনে পড়তে চাই না। এইভাবে 2টা বছর কেটে যাওয়ার পরে তখন ফেসবুক, সবাই ফেসবুকে অ্যাক্টিভ, ফেসবুকে ছবি দেয়, ভিডিও দেয়। এভাবে হঠাৎ করে একদিন ফেসবুকের ভিতরে আমি ঢোকার পর দেখি যে ফেসবুক লাইভে একটা মেয়ে এসে খুব কান্না করতেছে। ব্লেড দিয়ে হাত কাটছে, রক্ত পড়তেছে আর কান্না করতেছে। রক্তগুলো টপটপ করে পড়তেছে আর সে কান্না করতেছে এবং মানুষ তাকে প্রচুর বাজে কমেন্ট করতেছে। এটা ফেসবুকের মধ্যে দেখতে পেলাম। মেয়েটার নাম ছিল ইরা খান বলে তার ফেসবুকের নামটা। পরে দেখলাম সবাই তাকে গালাগালি করতেছে, ভিন্ন ভাষায় গালাগালি করে। কেউ আবার তারা খারাপ বলে, আবার কেউ আবার ইমোশন হইতেছে, তার প্রতি অনেক দরদ দেখাইতেছে, আবার অনেকেই গালাগালি করতেছে। রাত তখন বাংলাদেশ সময়ের হিসাব করে, বাংলাদেশ সময় তখন প্রায় 12টার মতো বাজে। তো ভিডিওটা দেখার পরে আমার অনেকটা খারাপ লাগলো। আমি তখন তাকে ইনবক্সে অনেকগুলো মেসেজ দিলাম যে আপু, আপনি কেন কান্না করতেছেন ফেসবুক লাইভে এসে? মানুষ তো আপনাকে গালাগালি করতেছে, আপনার মন খারাপ, এটা তো আর মানুষ বুঝতেছে না এবং কেউ তো আপনাকে কোনো সহানুভূতি দিচ্ছে না। সবাই আপনার সাথে প্রতারণা করতেছে, আপনাকে গালাগালি করতেছে। তা আপু প্লিজ আপনি এটা থেকে ফিরে আসেন। আমি খুবভাবে ওনাকে রিকোয়েস্ট করতেছি যে আপনি মন খারাপ করেন না, আপনাকে সবাই বাজেভাবে ট্রিট করতেছে, আপনি ভালো হয়ে যান বা ফেসবুক লাইভটা বন্ধ করেন। এরকম করে অনেকগুলো মেসেজ দেওয়ার পরে উনি একটা সময় লাইভটা কেটে দেয় এবং লাইভ কেটে দেওয়ার পরে ফেসবুক লাইভ কেটে দিয়ে উনি তখন আমাকে জাস্ট একটা মেসেজ রিপ্লাই করেছে, থ্যাংক ইউ। এটাই তো, থ্যাংক ইউ রিপ্লাইটা করার পর আমি ভাবলাম যে ওনার তো মন খারাপ, আমি ওই দিন আর কিছু বললাম না। এর 2 দিন পরে আমি এর পরের দিন রাতের বেলায় আমি ওনাকে কল দিলাম মেসেঞ্জারে। কিন্তু ভাই কলটা ঢুকার সাথে সাথে উনি আমাকে ব্লক করে দিল, আমাকে ব্লক দিয়ে দিছে। তো মেয়েটাও দেখতে অনেকটা সুন্দর ছিল। তো আমি চিন্তা করলাম তার ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ারও অনেক বেশি, তাকে অনেকে ফলো করতো, তার ছবিতে হাজার হাজার লাইক হইতো। পরে আমি ভাবলাম যে উনি হয়তো বিরক্ত হয়ে মনে হয় আমাকে ব্লক করে দিছে।
তার প্রায় সপ্তাহখানিক পরে, প্রায় 1 সপ্তাহ পরে একদিন উনি আমাকে আনব্লক করে নিজেই আমাকে টেক্সট করছে, আই এম সরি। যখন আই এম সরি টেক্সট করলো আমি তখন অবাক হয়ে গেলাম। আমি বললাম ইটস ওকে। পরে আমার বলতেছে যে ভাইয়া আমার মানে মেসেজে লিখলো যে ভাইয়া আমার মেজাজটা অনেক খারাপ ছিল এবং এই জন্য আমি আপনাকে ব্লক করে দিয়েছি, প্লিজ আপনি কিছু মনে করবেন না। পরে আমি SMS এ রিপ্লাই দিলাম যে না, আমি কিছু মনে করবো না। তো আপু আপনি যদি কিছু না মনে করেন আপনার সাথে একটু কথা বলা যাবে? তো আমাকে বল আচ্ছা ঠিক আছে, আমি এখন ব্যস্ত, তো আমি ফ্রি হয়ে আপনাকে ফোন করবো। তার ঠিক আধা ঘন্টা পরে উনি আমাকে কল দিল, মেসেঞ্জারে কল দিছে, আমি রিসিভ করছি। পরে আমার বলে যে ভাইয়া ভালো আছেন, আপনার নাম কি আবির হোসেন? আমার ফেসবুকের নাম আবির হোসেন ছিল। তো আমি বললাম যে হ্যাঁ আবির হোসেন। তা বলতেছে ভাইয়া কী বলবেন বলেন। আমি বললাম আপু আসলে কিছু মনে করবেন না, বলতে আমার খুব ভয়ও লাগতেছে, আমি খুব নার্ভাস। আমি আসলে মেয়েদের সাথে অতটা ক্লোজ না, আমার জীবনে আমি কোনোদিন কোনো মেয়ের সাথে ফোনে কথা বলি নাই, কোনো মেয়ের প্রতি আমার এই ধরনের ইমোশন আবেগ ভালোবাসা কখনো আসে নাই। কিন্তু আপু একটা বিষয় আমি খুব অবাক হয়ে গেলাম এবং আসলে বুঝতে পারতেছি না, এই জন্য আপনাকে প্রশ্নটা করা। আমি আপনাকে যতটুকু দেখলাম আপনি অনেক সুন্দরী, আপনার চোখের চাহনি, আপনার কথা বলা এবং সব কিছু খুবই মায়া মাধুর্যতায় ঘেরা, আপনাকে খুব ভালো লাগে। কিন্তু আপু একটা বিষয় বুঝলাম না যে ফেসবুক লাইভে এসে আপনি এইভাবে কান্নাকাটি কেন করলেন, মানে এইভাবে কান্নাকাটি করার কারণটা কি? পরে আমারে বলতেছে যে কেন ভাই, এটা জানা কি আপনার খুব জরুরি? আমি বললাম যে না, যদি একটু বলতেন আমার ভালো লাগতো, কারণ আমিও একটা দুঃখী মানুষ, আমার জীবনে একটা ঘটনা আছে এবং এই জন্যই চিন্তা করলাম যে আপনি কেন কান্না করছেন একটু শুনি। পরে আমারে বলে যে না আপনারটা আগে শুনি। আমি বললাম যে না, আপনি আপনারটা আগে বলেন। পরে উনি আমাকে বলল যে একটা ছেলের সাথে ওনার রিলেশন ছিল এবং ছেলেটা ফেক ছিল, ওনার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে গেছে এবং এবং উনি পরে জানতে পারছে যে ছেলেটা ম্যারিড এবং ছেলেটার বাচ্চাও আছে এবং উনি এই ব্যথাটা নিতে পারে নাই, এটা সহ্য করতে না পারে উনি ফেসবুক লাইভে এসে হাত কাটে কান্নাকাটি করে। তা আমাকে তখন বলে যে ভাইয়া আপনার কেন এই অবস্থা, বা আপনি কেন এরকমটা করছেন, বা আপনার দুঃখটা কি? আমি তখন বললাম যে আমার দুঃখটা হচ্ছে আপু এই জায়গায়। আমি তখন আমার পুরোটা ঘটনা ওনাকে বলি যে আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে ঢোকা ট্রাই করেছিলাম এবং সেখান থেকে আমি গ্রামে চুরি করতে গিয়ে ধরা খাই, এগুলো সব কিছু বলার পরে উনিও খুব মন খারাপ করে। তো বললো যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, মন খারাপ করেন না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা কোনো বিষয় না। তো আল্লাহ হয়তো আপনাকে একদিন ভালো অবস্থানে নিয়ে যাবে। আমারও কিন্তু ফিল্মে অনেক লোকজন আছে, বাট আমি ফিল্মে কাজ করাটা পছন্দ করি না, ফিল্মে কাজ করাটা অনেক খারাপ, এটা আমাকে বললো। তাই আমি বললাম যে আপু ঠিক আছে। অ্যান্ড এইভাবে কথাবার্তা বলার পরে দেখা গেলো তার সাথে এই যে আমি প্রতিনিয়ত কথাবার্তা বলতাম, ও আমাকে ফোন করতাম, আমি ওনাকে ফোন করতাম। ওই সময় তো আসলে আমার আপন বলতে তেমন কেউ ছিল না, মাঝে মাঝে আব্বা আম্মার সাথে কথা বলতাম, ভাইদের সাথে কথা বলতাম। ওই সময় আমার বড় 2 ভাই বিয়ে করে ফেলে, তারা বিয়ে করে ফেলে। দেন আমি আসলে খুব বেশি একটা কথা বলার কোনো মানুষ ছিল না, মানে আপন মানুষ এই জিনিসটা আমার ছিলই না। তো তখন এই ইরা আমার লাইফে আপন মানুষ হিসেবে দাঁড়ায়। আমি অলওয়েজে তার সাথে ফোনে কথা বলি এবং সেও আমার সাথে কথা বলে, আমি খাইছি কিনা, আমি ঘুমাইছি কিনা, আমার শরীর ঠিক আছে কিনা, এবং সে প্রচুর পরিমাণে আমার প্রতি মানে টেক কেয়ার, যত্নশীল। আমাকে বারবার বলে যে আপনি কিন্তু নিজের যত্ন নেবেন, কোনোভাবেই নিজেকে কষ্ট দিবেন না, খাওয়া দাওয়ায় কষ্ট দিবেন না, একজন রেস্টের মধ্যে থাকবেন, এটা ওইটা বলে খুবভাবে হচ্ছে সে আমার প্রতি অনেক আগ্রহ, অনেক টান, অনেক ভালোবাসা। মনে হয় যেন আমি তার আত্মার আত্মীয়, এত পরিমাণ আমাকে সে ভালোবাসে। দেন একটা পর্যায়ে দেখা গেল এরকম করে কথা বলতে বলতে মনের অজান্তে আমি তার প্রেমে পড়ে যাই, মানে তার প্রেমে পড়ে যাই এবং সেও আমার সাথে প্রেম করতে শুরু করে। আমাদের দুজনের মাঝে রোমান্টিক প্রেম ভালোবাসা চলতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার আম্মা কী করে? উনি বললো যে ওনার আম্মা হচ্ছে একটা হসপিটালের ডাক্তার, MBBS ডাক্তার, এবং ওনার বাবা একজন বিজনেসম্যান। ওনারা ভাই বোন নাই, উনি একা, মানে আর কোনো ভাই বোন নাই, এবং ঢাকাতে থাকে, মোটামুটি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত্যাধিক ভালো। এই সব কিছু বলে তখন তার সাথে আমার একটা গভীর প্রেমের একটা সম্পর্ক শুরু হয়েছে। আমি তাকে টাকা পয়সাও দিতাম, অনেক গিফট পাঠাইতাম। কাতার থেকে কোনো লোক যদি ঢাকায় যাইতো, মানে ওনার বাড়ি ঢাকায় ছিল, ঢাকায় গেলে আমি ওর জন্য অনেক পারফিউম, তারপরে এটা ওইটা অনেক কিছু আমি তারা পাঠাইতাম। সেও খুব খুশি হতো, তাকে গিফট দেওয়ার পরে সেও অত্যাধিক খুশি হতো। যাই হোক, এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন পরিবারের মাধ্যমে চিন্তা করলাম যে তারা বিয়ে করব। পারিবারিকভাবে আমার বড় আপুকে বিষয়টা জানালাম, বড় বোনকে, এবং আমার বড় বোনের সাথে ওর ফোনে কথা হয়, আমার বড় বোনের সাথে ফোনে কথা বলে, এবং কথাবার্তা বলার পরে পারিবারিকভাবে সব কিছু মোটামুটি প্রায় ঠিক হয়ে যায়, মানে সব কিছু পারিবারিকভাবে ঠিক হয়, বিয়ের কথাবার্তা হয়, ও ওর মায়ের সাথেও কথা বলাই দেয়। এরপরে তখন আমি দেশে যাই, এবং দেশে গেলে ইরা এবং ইরার মা দুজনে আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসে, আমার আব্বা আম্মাও আসে পারিবারিকভাবে সবার সাথে। আমিও অনেক এক্সাইটেড ওই সময় যে ইরা আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসছে, ওর মা সহ, অনেক ভালো লাগে। ওদের জন্য গিফট আনি, ওদের গিফটগুলো দিয়ে আমি তখন বরিশালে আমার আব্বা আম্মার সাথে চলে যাই। তো 1 সপ্তাহ বরিশালে থাকার পরে আমি তখন আমার আব্বা আম্মা মিলে তখন তাদের দেখার জন্য তাদের বাড়ির ওই দিকে যাই, মানে তাদের বাসার ওইখানে যাই। তো ওদের বাসা ছিল গাজীপুরের কাছাকাছি, মানে ঢাকা গাজীপুরের কাছাকাছি বাসা ছিল। তো ওইখানে আমার পরিবার নিয়ে যায়, আব্বা আম্মা নিয়ে যায়। যাওয়ার পরে আমার বড় দুলাভাইকে নিয়ে যায়, আমার বড় দুলাভাই ওই সময় দেশে আসে, মানে আমার বড় বোন জামাই দেশে আসে। তো গেলাম, মেয়ে দেখলাম, মেয়ে দেখার পরে সবার খুব পছন্দ হয়েছে, ও দেখতে শুনতে ভালো, এমন একটা অবস্থা। তো সব কিছু ফুল অ্যান্ড ফাইনাল হলো, বিয়ের কথাবার্তাও মোটামুটি প্রায় আমরা পাকাপোক্ত করে ফেলছি। পরে বাড়িতে আসছি, আসার পরে আমার বোনের এক ননদকে বিয়ে দিছে গাজীপুরে।
বোনের এক ননদ বিয়ে দিছে গাজীপুরে, মানে ওদের এরিয়াতে, মানে আপনার ইরারা যে এখানে থাকতো ওই এরিয়ার মধ্যে। এবার আমার বোন জামা একদিন বলতেছিল আমার বোনকে যে আরে ওরা তো ওই জায়গায় থাকে, ওনাদেরকে তো দাওয়াত দিতে হবে, তো ওনাদেরকে আমরা একটু ফোন করি। এটা বললো। বলার পরে আমাদের বাসা থাকা অবস্থায়, দুলাভাই কিন্তু আমাদের বাসায় বেশি থাকতো, আমাদের বাসায় থাকা অবস্থায় দুলাভাই তখন তার ওই বোনরে ফোন দেয়। ওনার চাস্তো বোন না জ্যাতো বোন কেমন জানি হয়, কেমন বোন ওই বোনকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বললো যে আমরা তো আবিরের বিয়ে ঠিক করছি আমার শালার অমুক জায়গায়, এখন ওই দিন তো আমরা মেয়ে দেখতে গেছিলাম, বাট তোমাদের সাথে দেখা হয় না, তোমরা কিন্তু বিয়েতে থাকবা, আমরা মেবি অমুক তারিখে অনুষ্ঠান করব, এটা বলে। এখন বলার পরে তারা বলতেছে যে গাজীপুরে কোন জায়গায়, ঠিকানা বলে। তা আমার দুলাভাই তখন ঠিকানা দেয় অমুক জায়গায়। তা বলে মেয়ের মা কী করে, বলে মেয়ের মা হচ্ছে MBBS ডাক্তার এবং মেয়ের বাবা ব্যবসা করে। পরে আমার বোনের ননদ বলতেছে যে কি বলেন, এখানে MBBS ডাক্তাররা তো থাকার কথা না, আচ্ছা একটু ক্লিয়ার করে বলেন তো ঠিকানাটা। মানে ঠিকানাটা তখন পরিপূর্ণভাবে দেওয়া হয়। দেওয়া হওয়ার পরে এর পরের দিনে আমার ওই বোনের ননদ আমার বাবাকে ফোন করে বলতেছে, সরি আমার দুলাভাইকে ফোন করে বলতেছে যে এই মেয়ের মা আসলে কোনো MBBS ডাক্তার না, ওই মেয়ের মা মূলত একজন গার্মেন্টস কর্মী, গার্মেন্টসে চাকরি করে। এবং মেয়ের মায়ের দ্বিতীয় বিয়ে হয়, প্রথম বিয়ে যার সাথে হয় তার সাথে ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেকেন্ড বিয়ে হয়, এবং সেকেন্ড যাকে বিয়ে করে তিনি হসপিটালে চাকরি করে। হসপিটালে চাকরি করে বলতে হসপিটালে কোনো ডাক্তারও না, তেমন কিছুই না, হসপিটালে এমনি আপনার রিসিট দেয় বা ছোটোখাটো হসপিটালে কোনো একটা চাকরি করে। তো মহিলা গার্মেন্টসে চাকরি করে। এমন এটা বলার পরে আমি কোনোভাবেই হিসাবটা মিলাইতে পারতেছি না, মানে আমার বিশ্বাস হচ্ছিল না যে এইটা ওরা কি বলে, মানে কী ধরনের কথা বলে আমি মানতে পারতেছিলাম না। পরে আমার বোনের ননদ বলে আমরা তো একদম সরজমিনে গিয়ে যাচাই করে আসছি, আর তারা তো আপনাদেরকে বোকা বানাইছে, আর মেয়ে বিয়ে দিয়ে দিবে, মেয়েরও চরিত্র স্বভাব চরিত্র খুব বেশি একটা ভালো না, বিভিন্ন ছেলেদের সাথে রিলেশন ছিল, এটা ওইটা অনেক কথা বলতেছে। এবার আমি চিন্তা করলাম যে কি করা যায়, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না ভাই। বিশ্বাস করতে না পেরে একদিন আমি ছদ্মবেশ ওদের বাসার সামনে দাঁড়াই আছি যে আসলে ওর মা তো সকালবেলা অফিসে যায়, কোথায় যায়। একদিন ওর মা অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়, বের হওয়ার পর আমি ওর মাকে ফলো করি, এবং ফলো করে দেখলাম যে আসলেই ওর মা কোনো হসপিটালে যায় না, ওর মা ডিরেক্টলি একটা গার্মেন্টসে যায়। এবং ওখানকার আরও অনেক লোকজনের সাথে কথা বলে পরিপূর্ণভাবে শিওর হয়ে যায় যে মূলত ওর মা একজন গার্মেন্টস কর্মী এবং ওর বাবা হসপিটালের একজন ছোটোখাটো ক্ষুদে একজন কর্মকর্তা। আমি যখন ইরাকে এই বিষয়টা বললাম, ইরা আমারে বলতেছে যে এগুলো তোমাকে মিথ্যা বলছে, আমার আম্মা MBBS ডাক্তার। মানে তখনও তর্ক করে যাচ্ছে, সব কিছু জানার পরেও তর্ক করে। আমার উপরে খুব রাগ হয়, রাগে আমি ওর সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিই, এবং পারিবারিকভাবে আমার পরিবার তখন তার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এই অবস্থার ভিতরে আমার আব্বা আম্মা তখন করলো কি, আমার জন্য নতুন একটা বিয়ে ঠিক করলো আয়শা নামের এক মেয়ের সাথে, আমাদের এলাকারই ওই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে। তো আমি ইরার উপরে রাগ করে আছি, ইরা আমাকে এত বড় মিথ্যা কেন বললো ওর পরিবার নিয়ে, এবং সব কিছু নিয়ে আমাকে মিথ্যা বললো, এই জন্য আমি ওর সাথে রাগ করে কথা বলি না। বাট আমি যে অন্য কাউকে বিয়ে করে ফেলবো বিষয়টা এরকম না। তা পরিবার থেকে তখন আমাকে খুবভাবে প্রেশার দেওয়া হলো যে আয়শাকে বিয়ে করতে হবে। আমি বললাম যে আমাকে একটু টাইম দাও, আমার মনের অবস্থা ভালো না, আমি একটু মাইন্ডকে একটু ঠিক করে নিই, একটু টাইম দাও না। তারা আমাকে টাইম দিবেই না, তারা একরকম জোর জবস্তি করে আয়শা মেয়েটার সাথে আমাকে তখন বিয়ে করাই দেয়। তো আমি তখন আয়শাকে বিয়ে করি। আমি বেশি দিন থাকি না, প্রায় 20 থেকে 25 দিন আমি বাংলাদেশে থাকি। এর মাঝে ইরার সাথে আমার কোনো যোগাযোগ নাই, কোনো কন্ট্রাক্ট নাই। এর মাঝে ইরা আমাকে অনেকগুলো ভয়েস রেকর্ড পাঠাইছে মেসেঞ্জারে, আমি ওর ভয়েস রেকর্ডগুলোও কিন্তু শুনি না, ও কল দিলে আমি রিসিভও করতাম না। একটা পর্যায়ে আমি তখন আবারও পুনরায় কাতারে চলে আসি, এবং কাতারে জন্য চলে আসার পরে একদিন হলো কি, আমি হঠাৎ করে ওর কথা খুব মনে পড়তেছে। কাতারে আসার প্রায় মাসখানেক পরে ইরার কথা অনেক মনে পড়তেছে, কারণ এই বাসাটার মধ্যে না ওর প্রচুর স্মৃতি আছে। এই বাসার বারান্দায় বসে ওর সাথে কথা বলতাম, ব্যালকনিতে বসে ওর সাথে কথা বলতাম, মানে প্রতিটা বাসার মধ্যে ওর স্মৃতি। তাই স্মৃতিগুলো ভুলতে পারি না, বুঝতে পারি না। নতুন করে যাকে বিয়ে করছে তার সাথেও লাইফটাকে আসলে খুব ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারতেছি না, ইরার জন্যই অনেকটা কষ্ট হচ্ছে। তো একদিন অনেক খারাপ লাগার পরে আমি তখন মেসেঞ্জারে ঢোকার পর ওর পুরনো SMS-গুলো, মানে পুরনো ভয়েস রেকর্ডগুলো শুনতে শুরু করলাম। এবং ওর ভয়েস রেকর্ডগুলো শোনার পরে আমি আমার দু চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি কান্না করতে শুরু করলাম। ও আমাকে অনেকগুলো ভিডিও পাঠাইছে, নিজে হাত কাইটা ভিডিও পাঠাইছে, কান্নাকাটি করছে, ও আত্মহত্যা করবে, মারা যাবে, অমুক তারিখে মারা যাবে, একটা ডেটও আমাকে দিয়ে দিছে যে আমি অমুক তারিখে আত্মহত্যা করবো, মারা যাবো। তখন নিজের মাঝে একটা ভয় ঢুকে যায় যে ও আসলে মরে গেল কিনা। অনেক দিন ধরে অনলাইনেও আসে না, দীর্ঘদিন ধরে দেখলাম যে অনলাইনেও নাই। পরে আমি তারে কল দিলাম, অ্যান্ড কল দেওয়ার পরে কল ঢুকলো, 3টা কল দেওয়ার পরে মেসেঞ্জারও তখন কলটা রিসিভ করছে। রিসিভ করার পরে আমি বললাম যে এরা তুমি ভালো আছো? আমাকে বলতেছে তুমি কি আমার মৃত্যুর খবর জানার জন্য কল দিছো? আমি বললাম দেখো আসলে আমি তোমাকে কী বলবো বুঝতে পারতেছি না, আই এম সরি। আমাকে বললো তুমি তো বিয়ে করছো, আমি খবর পাইছি। তাই আমি বললাম হ্যাঁ বিয়ে করছে, কিন্তু বউর সাথে আমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। আমাকে বলতেছে আমাকে কেন ফোন করছো, খুব গালাগালি করতেছে। তখন কেন জানি ও গালাগালি করে আর কান্না করে, প্রচুর কান্না করতেছে।
আমি বললাম, ইরা তুমি কান্না করো না, কান্না থামাও, আই এম সরি, আমি তোমার সাথে কথা বলবো, প্লিজ আমি তোমার সাথে কথা বলবো। এই শুরু হলো আমার জীবনে আবার নতুন নাটক। এরপরে আমি আমার বউ আয়শাকে বাদ দিয়ে পুনরায় আবারও ইরার সাথে রাত জেগে ফোনে কথা বলতে থাকি। রাত জেগে ফোনে কথা বলতে থাকি এবং একটা পর্যায়ে ইরার প্রতি আমার এত টান, এত ভালোবাসা বেড়ে যায়, আমি পুনরায় আবারও সেই আগের জায়গায় চলে যাই। আমি আগে যে আবির ছিলাম এবং পুনরায় সেই আবির হয়ে যায়। আমি ইরাকে ছাড়া কোনো কিছুই বুঝি না। ওর কল, ওর SMS, আবার আমরা সে আগের মতো করে প্রেম ভালোবাসা করতে শুরু করি। আর ওই সময় আমার দুলাভাই কিন্তু একেবারে চলে গেছে কাতারে। উনি আবার আসছিল এসে কয়েকদিন থেকে, মানে পুনরায় একবারে চলে গেছে। দুলাভাইয়ের দেশে আসবে না, কাতার আসবে না, উনি দেশে ব্যবসা বাণিজ্য করবো, ওইখানে উনি সেটেল হয়ে গেছে। পরে আমি একটা পর্যায়ে করলাম কি যে আমি কি করব, মানে ইরারে আমি কোনোভাবে আমার মন থেকে ভুলতে পারতেছি না। এবং আমি আসলে মূলত আয়শার সাথে থাকতে চাই না, আয়শার সাথে কথা বলি, সব কিছুই ঠিক আছে, বাট আমি আর আয়শার সাথে সংসার করার কোনো রকমের প্ল্যানিং চিন্তাভাবনা নাই। দেন একটা পর্যায়ে আমি তখন ইরারে বললাম যে ইরা তুমি মানে কী করবা। তো আমি একটা সময় ইরার সাথে কথাবার্তা বলে ইরার পাসপোর্ট আমি ম্যানেজ করলাম যে তুমি পাসপোর্ট করো, মানে ওকে কাতার নিয়ে আসবো। পরে আগে আমি পাসপোর্ট করাইলাম। পাসপোর্ট করাই আমাদের যেই রেস্টুরেন্ট আমি চাকরি করতাম, মানে আমার যে উমানি ছিল, ওই উমানির চাস্তো ভাইয়ের বাসায় কাজের মেয়ে লাগবে। পরে আমি ওই উমানির চাস্তো ভাইয়ের সাথে কথা বলি যে আমি তোরা একটা কাজের মেয়ে এনে দিব, দেখতে শুনতে ভালো, তুই নিবি কি না। কারণ আমার তো আসলে ওই সামর্থ্য নাই যে ওরে আমি নিজে কোনো পার্সোনাল বিষয় দিয়ে ওকে আমি দেশে নিয়ে আসবো, এরকম সামর্থ্য কিন্তু আমার ছিল না। পরে ওই কাজের মেয়ের ভিসা আমি ওর জন্য ম্যানেজ করি ইরার জন্য, এবং ইরার জন্য কাজের মেয়ের ভিসা ম্যানেজ করার পরে ইরাকে তখন আমি এই আপনার কাতারে নিয়ে আসি। এবং ইরা তখন কাতারে আসার পরে ওরে আমি আগেই বলেছি যে দেখো আমার এরকম সমর্থন, কাজের মেয়ের বিষয় আনছি, বাট এই বাসার কাজের মেয়েগুলো অনেক ওয়েস্টার্ন চলাফেরা করে, কোনো সমস্যা নাই, তুমি আসো। কাজের মেয়ের বিষয় ইরাকে আমি যখন এই কাতারে নিয়ে আসি, ও তখন ও বাসায় কাজ করে বলতে ওই যে মানে জাস্ট টাইম পাস করা। তো আমি ওই বাসায় যাইতাম, আরবি কিন্তু জানতো যে এটা আমার বউ, ইরা আমার বউ, কারণ ইরার সাথে থাকতাম। এমন করতে আমার বোন জামাইয়ের আস্তে আস্তে বিষয়টা, মানে আমার বোন জামাইয়ের যে বন্ধুবান্ধব ছিল তারা আস্তে আস্তে বিষয়টা বাংলাদেশে জানায়, এবং বাংলাদেশে জানাতে এক কান দুই কান হতে এই বিষয়টা চলে যায় আয়শার কানে, মানে আমার বউয়ের কানে জানার পর আমার বউ একদিন আমাকে কোরআনের কসম দিয়ে যখন জিজ্ঞেস করে, আমার বাবা মায়ের কসম দিয়ে জিজ্ঞেস করে, আমি তখন আর আমার বউয়ের কাছে মিথ্যা বলি না। আমি বলি যে হ্যাঁ, আমি ইরাকে পছন্দ করি এবং তুমি আমার লাইফে আসার আগে ইরা আমার লাইফে আসছিল, তো আমি ওকে বাংলাদেশ থেকে নিয়ে আসছি এবং আমরা বিয়ে করছি। তো আমার দুইটা বউ থাকবে, সমস্যা নাই, আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার লাইফে থাকবে, ইরাও থাকবে। আমার বউ আয়শা তখন আর একটা মুহূর্ত দেরি করলো না। এর পরের দিনে তার পরিবারের সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে তখনও আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল ওর বাপের বাড়িতে। আমাকে ডিভোর্স করে চলে গেল, এবং চলে যাওয়ার পরে আমিও চাচ্ছিলাম এটাই হোক, মানে আয়শা আমার জীবন থেকে চলে যাক, ইরা আমার লাইফে থাকে, আমি ইরার জন্য অপেক্ষা করতেছিলাম। আয়শা চলে যাওয়ার পরে তখন ইরা আমার সাথে আছে, তখন আমরা একটা বাসা ভাড়া নিলাম। সকালবেলা ভোরেও আরবির বাসার কাজে চলে যেত, রাতের বেলায় আসতো, দুজনে একসাথে থাকতাম। এমন করতে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে, দীর্ঘ প্রায় 7-8 মাসের মতো আমরা একসাথে থাকি। 8 মাস পরে ও একদিন আমারে বলতেছে যে আবির, তোমার একটা কথা বলবো, তুমি শুনবা? আমি বললাম যে হ্যাঁ শুনবো না কেন। ও আমাকে বললো তোমার তো অনেক ইচ্ছা ছিল, মানে অনেক ইচ্ছা ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা, সিনেমায় কাজ করা, এই ইচ্ছাটা কি এখনও আছে? আমি বললাম দেখো স্বপ্ন তো আছে, মানুষের তো স্বপ্ন থাকে, সব স্বপ্ন কি আর পূরণ হয়? আমার স্বপ্ন আছে, কিন্তু এটা তো আর কখনো বাস্তব হবে না, তো এই স্বপ্নের কথা বলেও আর লাভ নাই। ও আমাকে বলে স্বপ্ন বাস্তব হওয়ার একটা রাস্তা আমি খুঁজে পাইছি, তুমি কি এই রাস্তাটা অবলম্বন করবা? আমি বললাম আমি তোমার কথা বুঝি নাই। ও বলে আমি একটা লোকের সাথে কথা বলছি, ওনার নাম হচ্ছে লিটন খান, এবং উনি সিনেমা ইন্ডাস্ট্রির অনেক নাম করা একজন ব্যক্তি। তো উনি আমাকে বললো যে উনি আমাকে একটা মানে সিনেমাতে কাজ দিবে। তো ওই সময় শাকিব খান বর্তমানে যে শাকিব খান আছে, ওর সিনেমাগুলো প্রচুর হিট হইতে আসে। ওই সময় মান্নাবাই নাই, মান্নাবাই মারা যাওয়ার পরে শাকিব খানের সিনেমাগুলো প্রচুর পরিমাণের হিট মার্কেটে। পরে আমাকে বলতেছে যে শাকিব খানের সাইড নায়িকা হিসেবে আমাকে নিয়ে যাবে, ওনার সাথে আমার অনেক দিন ধরে পরিচয়, বাংলাদেশে থাকতে ওনার সাথে আমার পরিচয় নিয়ে জায়গা আমাকে অনেকবার বলছিল, বাট আমি করি নাই। তো এখন আমার কেন জানি ইচ্ছা করতেছে যে দেখো এই কাতারে আসছি, আরবির বাসায় কাজ করি, ভালো লাগে না, আরবি খারাপ নজরে দেখে, আর আমি চাচ্ছিলাম না যে এই বাসায় আর কাজ করি, আমি বাসা থেকে চলে যাব। তা আমি বাংলাদেশে গিয়ে আমি ওই লিটন খানের সাথে ওনার সিনেমাতে কাজ করি, এবং তুমি আসো। পরে যদি তুমি আসো তাহলে আমিও তোমাকে আমার সিনেমার নায়ক হিসাবে নিব, আগে আমি ঢুকি, এরপর আমি তোমাকে নিয়ে যাব। পরে আমি বললাম যে কেন, মানে সমস্যাটা কি? ও পরে আমার ভিতরে তো একটা স্বপ্ন ছিল সিনেমাতে কাজ করা, সিনেমার নায়ক হওয়ার। এই স্বপ্নটা মনে হয় আমার ভিতরে আবার উজ্জীবিত হলো, মানে আমার মনে হয় যে আমার স্বপ্নটা আমার ভিতরে আবার বাসা বাঁধলো যে না আমি সিনেমাতে কাজ করব। তো আমি আর এটা ভালো মন্দ, মানে কোনটা ভালো কোনটা খারাপ ওইটার চিন্তা করলাম না। চিন্তা না করেই আমি ইরাকে বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার কথা মাইনে নিচ্ছি, তুমি যদি যেতে চাও তাহলে তুমি যাও। আমি ইরাকে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে মানে
অনুমতি দিলাম। তখন প্রায় কাতারে ইরিয়ারও থাকার বয়স প্রায় 1 বছরের মতো হয়ে গেছে। 1 বছর পরে আমি তখন আরবিরে বললাম যে ও থাকবে না, ও চলে যাবে। আরবি আমারে বলতেছে আমার বাসায় তো কাজের তেমন কোনো চাপ নাই, ঠিক আছে তোর বউ যদি থাকতে না চায় আমি তো জোর করবো না, তাহলে চলে গেলে আর কি, তবে আমার ড্যামারেজ দিতে হবে, কারণ আমি তাকে 2 বছরের কন্ট্রাক্টে আনছি, তো আমাকে ড্যামারেজ দিতে হবে। আমি আরবিকে টাকা পয়সা দিয়ে ওর টিকিট কেটে পরে আমাকে বাংলাদেশে পাঠায়, মানে আপনার ইরাকে বাংলাদেশে পাঠায়। বাংলাদেশে পাঠানোর পরে ইরা আমার সাথে যোগাযোগ করতো, 1 দিন 2 দিন 3 দিন যোগাযোগ করতো। এরকম করে 15 দিন পরে হঠাৎ করে ইরা আমার সাথে সম্পূর্ণ রকমের যোগাযোগ বন্ধ করে দেয়। যোগাযোগ যখন বন্ধ করে দেয়, মানে ওর আর ফোনে লাইন ঢুকে না, ইমোতেও লাইন ঢুকে না, হোয়াটসঅ্যাপও ঢুকে না, নাম্বারও বন্ধ। পরে আমি চিন্তা করলাম কিরে ও কোথায় চলে গেল, এবং ওর মায়ের কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে ছিল। আমি ওর মাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ইরা বাংলাদেশে গেছে। বলে হ্যাঁ ও তো বাংলাদেশে আসছে। তাই আমি বললাম যে ও কোথায়, হচ্ছে নাম্বার বন্ধ। বলে বাবা বেশ কয়েকদিন ধরে তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমি বললাম কী বলেন বেশ কয়েকদিন ধরে? ও বলে কক্সবাজার শুটিংয়ে গেছিলো, এবং কক্সবাজার শুটিংয়ে যাওয়ার পর থেকে ওরে আর আমি খুঁজে পাই না। আমি বললাম সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করে লিটন খান নামের একজন লোক আছে, ওনার সাথে যোগাযোগ করেন। পরবেলা আমি তো লিটন খান কাউরে চিনি না, আমি চিনবো কেন? আমি বললাম আপনি আইনের আশ্রয় নেন, থানাকে জানান, পুলিশকে জানান। উনি বলে আমার যুবতী মেয়ে, থানা পুলিশকে জানাইলে আমার মান সম্মান থাকবে? ভাই বিশ্বাস করুন, আমি সাথে সাথে আমার মালিককে বললাম আমার ছুটি দে। এমনিতেই তো আমার মালিকের চাস্তো ভাই আমার উপরে রেগে আছে, আমি আমার বউকে আইনা 2 মাস পর আবার, মানে 1 বছর পর আবার দেশে পাঠিয়ে দিছি। এর উপরে আবার আমি মালিককে বললাম আমি দেশে যাব, আমার এখনও দেশে যাওয়ার সময় হয় নাই। এক পর্যায়ে মালিক আমার উপরে রাগ করে আমাকে কাতার থেকে আমাকে ক্যান্সেলে দেশে পাঠাই দেয়। বাট ক্যান্সেলে পাঠাক আর যেভাবেই পাঠাক, আমার কথা হচ্ছে আমার ইরারে খুঁজে বের করতে হবে। আমি ওকে ভালোবাসি, আমার বউ, এবং ওর জন্য আমি আয়শাকে ছেড়ে দিয়েছি। দেন আমি তখন বাংলাদেশে আসার পরে ইরারে খুঁজতে শুরু করি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে লিটন খান নামের একজন লোক আমি খুঁজে পাই, এবং তার কাছে যখন আমি জিজ্ঞেস করি যে ইরা কোথায়, উনি বলে ইরাকে উনি চিনে না, ওনাকে ছবি দেখায়, উনি তাও চিনতে পারে না। তো ইরা কোন লিটন খানের কথা বলে, কোন লিটন খানের সাথে ও কথা বলে, কার সাথে কথা বলে ও আসে, এটা কিন্তু আমি জানতাম না। এবং আমি কখনো ওই লিটন খানের ছবিও দেখি নাই, ফেসবুকে কোনো ছবিও দেখি নাই। শুধু বলতো যে লিটন খান বলে একজন লোক আছে, আমি ওনার সহযোগিতায় চলে আসছি। ভাই আপনি বিশ্বাস করবেন, আমি বাংলাদেশের আনাচে কোনাচে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় আমি ওকে খুঁজতে থাকি, কোথাও আমি ওকে খুঁজে পাই না। কোথাও খুঁজে না পাই, মানে ওর ছবি, শুধু ওর ছবি দেখায় আরও খুঁজতেছি, মোবাইলে ওর ছবি দেখায় খুঁজতেছি। একটা পর্যায়ে আমি মানে ঢাকা শহর লিফলেট তৈরি করি, আইনের তো আশ্রয় নেই, থানাতেও জানাই, ওখান থেকেও কোনো ভালো সারা হওয়ার পাই না। এবং একটা পর্যায়ে আমি তখন লিফলেট তৈরি করি, ও বিভিন্ন ঢাকা শহরের অলিতে গলিতে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় লিফলেট টাঙাই দিই, এবং 50,000 টাকা কেউ যদি খুঁজে বের করে দিতে পারে তারা 50,000 টাকা দিব, ওরকম ভাবে হচ্ছে করি। এরই মাঝে আরেকটা বিষয় বলে রাখা বলো, আমার আব্বা কিন্তু মারা গেছে। আমার আব্বা মারা গেছে, আমার ভাইয়েরা আছে, আমি আছি। পরে আমি ওরে খুঁজতে শুরু করি, খুঁজতে দীর্ঘ প্রায় 2 বছরের মতো কেটে যায়। 2 বছরে আমি ওরে খুঁজে পাই না। আর এনিমেজ আমি গ্রামে যাই, বাড়িতে যাই, বাড়ি থেকে আবার ঢাকাতে চলে আসি। ঢাকাতেই তখন আমি থাকতাম, ওরে খুঁজতাম, আর একটা চাকরি করতাম ছোটোখাটো, অ্যান্ড চাকরি করতাম আর ওরে খুঁজে বেড়াতাম। এমন করতে আমি একটা মেসে থাকতাম, ওই মেসে নাজমুল বলে একটা ছেলে আছে। তো ওই ছেলেটা একটু নেশা করতো, একটু খারাপ প্রকৃতির ছেলে ছিল, গার্মেন্টসের জুট বিক্রি করতো, গার্মেন্টসের জুটের সাথে জড়িত আছে, আর হচ্ছে নেশা টেশা করতো, খারাপ প্রকৃতির ছেলে। একদিন আমার আইসা রাত 11টার দিকে আমার বলতেছে আবির ভাই উঠেন, জরুরি কথা আছে। রাত তখন 11টা বাজে। আমি বললাম জরুরি কথা, কিসের জরুরি কথা? আমার বলতেছে ভাইরে ভাবিরে পাওয়া গেছে। আমি বললাম ভাবিরে পাইছো মানে কোথায় পাইছো? বলে ভাবিরে অমুক আবাসিক হোটেলে পাওয়া গেছে, ভাবি অমুক আবাসিক হোটেলে আছে। আমি বললাম মানি? ও বলে আজকে আমি তো ফিনিক করার জন্য মাঝে মাঝে আবাসিক হোটেলে যাইতো, মেয়েদের সাথে খারাপ কাজ করার জন্য। তো বলে আমি খারাপ কাজ করার জন্য ওই হোটেলে গেছি, তো বিভিন্ন রুমের মধ্যে মেয়ে দেখতেছি, দেখতে একটা রুমের মধ্যে দেখলাম যে ভাবি বসে আছে। আমি বললাম মানি তুই শিওর? বলে হ্যাঁ ভাই শিওর, আমি এইমাত্র দেখে আসছি, আপনি চলেন। কারণ ও তো ছবি দেখছে, ও কিন্তু মানে ইরারে সরাসরি কখনোই দেখে না, কিন্তু ইরার অনেকগুলো ছবি আমার মোবাইলে দেখছে। পরে বলতেছে এটা ভাবি। আমি তখন বিশ্বাস করতে পারতেছিলাম না, আমি তখন দৌড়ে ওর সাথে ওই হোটেলে ঢুকলাম। বাট ওই হোটেলটা অনেক ভিআইপি একটা হোটেল, অনেক ভিআইপি ঢাকা শহরে, এবং সেখানে অনেক মানে এই ধরনের কাজ করার জন্য অনেক টাকা দিতে হয়, এবং ভালো ভালো মানুষরাই ওখানে যায়। তা যেই রুমের ভিতরে ও ছিল 332 নম্বর রুমে ছিল, 332 নম্বর রুমে গিয়ে দেখি যে ও নাই, ওইখানে আরেকটা মেয়ে। আমি তখন বললাম যে নাজমুল এখানে তো আরেকটা মেয়ে। পরে বলে ভাই এই মেয়েটা না, ওই মেয়েটা ছিল, তারা মনে হয় চেঞ্জ করে ফেলছে। আমি মেয়েটাকে দেখে আমি সাথে সাথে বের হয়ে দারোয়ানকে বলছি, বা এখানে যে রিসেপশনে যে ছিল আমি বলছি উনি তো আমার পরিচিত, ওনাকে আমি চিনি। তা এই কথা বলার পর তারা মনে হয় মেয়েটাকে চেঞ্জ করছে। এই মুহূর্তে এসে দারোয়ানের সাথেও কথা বলতেছে, এই মানে আপনার রিসেপশনের লোকটার সাথে কথা বলতেছে, এখানে তো আরেকটা মেয়ে ছিল, এখন এই মেয়েটা কেন? এরকম বাকতন্ত্রের মাঝে হঠাৎ করে 8-10টা ছেলে চলে আসছে, এসে আমাদেরকে কলার চেপে ধরে আমাদেরকে এখান থেকে বের করলে, আমাকে একটা থাবর চটকনাও দিয়ে দিছে, মারছে। মারার পরে আমি তখন আবির নিয়ে আপনার নাজমুলকে নিয়ে রুমে আসলাম। নাজমুল আমারে বলতেছে ভাই আমি হলফ করে বলতে পারি এটা আপনার বউ ছিল।
এবং যদি আপনার বউ নাই থাকবে, অন্য মেয়ে যদি না থাকবে, তাহলে রুমি মেয়েটা চেঞ্জ করলো কেন? এবং এটা নিয়ে যখন আমরা কথা বলতে গেলাম আমারে মারলো কেন? অনেকভাবে আমার উপরে হাত তুলে এভাবে 2 দিন কেটে গেল। 2 দিন পর আমি একদিন ম্যানেজারের কাছে গেছি। ম্যানেজারের কাছে গিয়ে ম্যানেজারে বললাম যে আপনার ফোন নাম্বারটা দেন, আমি একটু আপনার সাথে মোবাইলে কথা বলবো। পরে ওনার ফোন নাম্বারটা নিলাম, নেওয়ার পর আমি ওনার সাথে মোবাইলে কথা বলি। কথা বলার পর আমি বলি যে ভাই, আপনি যত টাকা চান আমি আপনাকে দিব, এবং টাকার কোনো সমস্যা নাই, কিন্তু এটা আমার বউ ছিল, আমার বউ, এবং এই ঘটনা। পরে উনি আমারে বলতেছে ভাই, যেহেতু আপনি আমাকে ফোন দিয়েছেন আমি আপনাকে বলি, তো যদিও এটা বাইরে বলা ঠিক না, তারপরেও বলে আমাদেরকে বিভিন্ন দালালে মেয়েগুলো দেওয়া যায়। ধরেন প্রতিটা দালালের কাছে 5টা 10টা করে মেয়ে থাকে, তারা 5টা 10টা মেয়ে দিয়ে যায়। 3 দিনের জন্য, 4 দিনের জন্য, 3-4 দিনের জন্য মেয়েগুলো আমাদের আন্ডারে থাকে, এবং 3-4 দিন পর আমরা আবার দালালকে মেয়েগুলো বুঝিয়ে দিই, দালালে আবার তখন মেয়েগুলোকে নিয়ে যায়। তো ওই মেয়ের তেমন কোনো সঠিক ঠিকানা আমি জানি না, তবে মেয়ের যে দালাল আছে ওই দালালের সাথে আমি কথা বলে আপনাকে জানাইতে আসি। অ্যান্ড ওই লোকটার সাথে আমার তখন মানে ওই হোটেলের বাইরে কথা হয়, উনি হোটেলের বাইরে আসে, আমি ওনার সাথে হোটেলের বাইরে কথা বলি, উনি আমার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে। তো সম্পর্ক তৈরি করে একদিন উনি আমাকে নিজে ওই মানে আপনার দালালের কাছে নিয়ে যায়, যে দালালের আন্ডারে ইরা আছে। পরে দালালের কাছে নিলে পরে আমি ওই দালালের মাধ্যমে জানতে পারি ইরাকে আপনার 6 লক্ষ টাকাতে, 6 লাখ টাকাতে ইরাকে বিক্রি করে দিয়েছে সিনেমার কোনো একটা মানে ব্রোকার বা সিনেমার কোনো একটা দালাল, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো এক দালাল ওকে 6 লাখ টাকায় বিক্রি করছে এই লোকের কাছে। তো এই লোকে বলতেছে আমাকে যদি 8 লাখ টাকা দেওয়া হয় তাহলে আমি ছেড়ে দিব, যদি 8 লাখ টাকা দেন আমি ওকে ছেড়ে দিব, আপনার হাতে তুলে দিব, আর অন্যথায় আমি ওকে ছাড়বো না। আমি তখন পাগলের মতো বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আমি মারে বলতেছি আমি জমি বিক্রি করব। মা বলতেছে তুই কি পাগল হয়ে গেছিস, তুই জমি বিক্রি করবি? মানে আমি বললাম আমি জমি বিক্রি করব, আমি জমি বিক্রি করব এরকম। তখন কিন্তু নাজমুল আমার সাথে আছে, আমার ওই বন্ধু নাজমুল, ও কিন্তু আমার সাথেই আছে, ওর বাড়িও বরিশালে, ও আমাদের গ্রামে যাচ্ছে আসতেছে, এরকম করে পাগলামি করে একটা সময় আমি তখন জমি বিক্রি করে, জোর করে আমি জমি বিক্রি করি, এবং সেই জমি বিক্রি করে আমি তখন আমার বউ ইরাকে আমি তখন এই আবাসিক হোটেল থেকে বা পতিতালয় থেকে আমি ওকে নিয়ে আসি। এবং এরই মাঝে হলো কি, এই যে আমার সাথে নাজমুল দৌড়াইতো আমাদের বাড়িতে যাইতো হইতো, আমার আম্মা নাজমুলকে এমনভাবে ধরছে যে নাজমুল তুই আমার কাছে সত্য কথা বল, আবিরের কি হয়েছে, কেন আবির এরকম পাগলামি করতেছে, এত পাগলামি করার কারণ কি? তখন নাজমুল আমার আম্মুর কাছে বলে দেয় পুরো ঘটনাটা। নাজমুল আমার আম্মাকে জানাই দেয়, এটা কিন্তু আমি জানতাম না। এরপরে আমি যখন ইরাকে নিয়ে আমাদের বাড়িতে যাই, বাড়িতে গেলেই শুরু হয় আমার মায়ের অত্যাচার। মায়ের অত্যাচার এমনভাবে শুরু হয়, মা ওরে গালাগালি করে তুই পতিতালয়ের মেয়ে ছিলি, এবং মায়ের মুখ থেকে জানতে জানতে আমাদের এলাকার সব মানুষ জেনে যায় ও পতিতালয়ে ছিল, এবং সেখান থেকে আমি ওকে টাকা দিয়ে কিনে আনছি। আমার ঘরেও 3 মাসের মতো থাকে, এবং 3 মাসে আমার কাছে মনে হয় না যে আমি ওরে কোনো দিন দেখছি যে ধরনের 3 মাসের ভিতরে একবার গোসল করতে বা ঠিকমতো পেট ভরে একটু ভাত খাইতে, মানে এমন পরিমাণ ওকে অত্যাচার করে বলার মতো না। 3 মাস পরে ইরা একদিন আমাকে না জানিয়ে একটা চিঠি লিখে আমার বাসা থেকে চলে যায়, এবং চিঠিতেও আমাকে লিখে যায় আমার পুরনো জায়গায় ভালো। যদিও বিভিন্ন লোক আমার কাছে আসতো এবং তারা আমাকে টাকা দিত, এবং টাকা দিয়ে তারা চলে যেত, আমার ওই পথটায় ভালো, আমি ওই পথেই চলে গেলাম যে পথ থেকে তুমি আমাকে ফিরে নিয়ে আসছিলা, আর তোমার কাছে অনুরোধ করে তুমি বিয়ে করে সংসার করো, আমাকে ভুলে যাও। এবং এই ছোট্ট একটা চিঠি লিখেও তখন আবারও চলে যায়, এবং চলে যাওয়ার পর আমাকে পুনরায় আবারও খুঁজতে থাকি। তো তখন তো আসলে ও হারাই গেছে, যার জন্য আমাকে খুঁজে পাইছে। আর এখন তো ও ইচ্ছে করে হারাইছে। এই দুনিয়াতে যাকে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না, যে দুনিয়াতে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। তো এটাই হয়তো সত্য। আমি সেই 2018 সাল থেকে 2018 থেকে 19, 20, 21, 22, 23, 24 আজকে প্রায় 6-7 বছরের মতো আমি ওরে খুঁজে বেড়াইতে আসি, আমি ওরে পাই না। এবং এই 6-7 বছরও কোনো দিন আমার সাথে যোগাযোগ করে নেয়, এবং ওর মা এখনও আছে। আমি ওর মায়ের সাথে গিয়ে মাঝে মাঝে থাকি, ওর মাকে জিজ্ঞেস করি যে ইরার কোনো সন্তান আছে কি না, উনিও কোনোভাবে বলতে পারতেছে না। উনি আমাকে বলে যে না, ইরার কোনো সন্তান নাই। আমি দীর্ঘদিন ওনার বাসায় থাকি, ওনারা পাহারা দিয়ে ইরা ওনার কাছে গোপনে আসে কিনা, ওনার মোবাইলে আমি ট্র্যাকিং করি, কিন্তু দেখলাম যে না, ওনার সাথে ইরার কোনো যোগাযোগ নাই। তো ইরা আসলে কোথায় চলে গেল? এবং আমার গ্রামবাসী, এলাকাবাসী সবাই আমার বলে তুই বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করিস না, আর কয়টা বিয়ে করবো, এবং এর কারে বিশ্বাস করবো? আমি কোনোভাবেই ইরাকে আমার মন থেকে সরাইতে পারি না। যদি ইরাকে সরাইতে পারতাম তাহলে তো আয়শার সাথেই সংসার করতে পারতাম। এখন আবার নতুন করে একটা বিয়ে করব, আমার মনের ঘরে বসবাস করবে ইরা, নতুন কাউকে বিয়ে করে আমি সংসার করতে পারবো না ভাই। যার জন্য আমি আপনাকে গল্পটা বললাম। অনেকেই বিভিন্ন জায়গা থেকে আপনার গল্প শুনে, এই মাধ্যমে যদি ইরা কোনো দিন আপনার মাধ্যমে আমাকে শুনে থাকে বা আমার গল্পটা যদি ইরা শুনে, তাহলে আমি ইরার কাছে শুধু এইটুকুই অনুরোধ করি
তুমি হয়তো রাগ করে চলে গেছো, তুমি হয়তো আসবা না, কিন্তু তুমি কি জানো আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব? তুমি যদি আমাকে আর কষ্ট দিতে না চাও, তুমি চলে আসো, যেখানেই থাকো তুমি চলে আসো। প্রয়োজন আমি তোমাকে নিয়ে পুনরায় আবারও কাতার চলে যাব। প্রয়োজন আমি তোমাকে নিয়ে ঢাকাতে একটা বাসা ভাড়া করে দুজনেই চাকরি করব। প্রয়োজনে আমি তোমার জন্য রিক্সা চালাবো। আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি এটা ভেবে থাকো 5 বছর পর আমি বিয়ে করব, 10 বছর পর আমি বিয়ে করব, এই ধারণা তোমার ভুল। আমি সারা জীবনেও বিয়ে করব না। ইরা, তুমি ফিরে এসো। আপন ভাই, আপনার কাছে অনুরোধ রইল আমার গল্পটা আপনি রেকর্ড করবেন, আমার গল্পটা আপনি অবশ্যই প্রচার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বরিশালের ভাই আবির হোসেনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, আবিরের আকুতি ইরা যেন তার জীবনে ফিরে আসে। আমরা কেন জানি আমাদের জীবনের বেশিরভাগ মানুষগুলোই হারিয়ে যাওয়া মানুষের পিছনে দৌড়াতে থাকি, বন্ধ দরজাতে আমরা নক করতে থাকি। এই ইরা কিন্তু শুরু থেকে আবিরের সাথে প্রতারণা করে আসছে। প্রতিটা জায়গার কিন্তু আবিরকে মিথ্যে বলে আসছে, ধোকা দিয়ে আসতেছে। এবং আমার কাছে আজ কেন জানি মনে হয়, আই ডোন্ট নো, আমি জানি না, এরপরও আমার কাছে কেন জানি মনে হয় যে ইরাকে আসলে কোনো পরিচালকে বিক্রি করেনি এবং ইরা অবশ্যই কোনো একটা চক্রান্ত থেকে আবিরের কাছ থেকে টাকাগুলো নিয়েছে। আমি জানি না যে এটা আসলে, আই এম সরি, হয়তো এটাও হতে পারে। তা না হলে একটা বিষয় চিন্তা করেন, ইরা তার আবিরের পরিবারে গেল, পরিবারে মানুষটা না হয় ইরাকে খারাপ বলল, ইরা তো পারতো আবিরকে বলতে যে আবির আমি এখানে থাকবো না, তুমি আমার সাথে চলো, আমরা ঢাকায় থাকবো, ঢাকায় চলে যাব। এইটা না বলে ইরা আবিরকে চিঠি লিখে চলে গেল। তার মানেটাকে সে ইচ্ছে করে এই কাজটা করেছে, আর যে ইচ্ছে করে এই কাজটা করে তার পিছনে দৌড়ানো আবিরের পক্ষে বোকামি ছাড়া আর কিছুই নেই। আমি তাকে বারবার বলেছি, আপনি ইরাকে খোঁজা বাদ দেন, এটা জীবন, এটা দুনিয়া, এখানে সব স্বপ্ন পূরণ হয় না। জান্নাতে গেলে মানুষের স্বপ্ন সব পূরণ হয়, দুনিয়াতে মানুষের সব স্বপ্ন পূরণ হয় না। ইরার ভালোবাসাকে আপনি আপনার বুকের কোনো একটা জায়গায় রেখে দিয়ে নতুন কাউকে নিয়ে সংসার করেন, কিন্তু এই মানুষটা বলে তার পক্ষে এটা সম্ভব নয়। হয়তো এরকম অনেক মানুষই আছে, আমরা জানি এই মানুষটা খারাপ, আমরা জানি এই মানুষটা অপরাধী, আমরা জানি এই মানুষটা প্রতারক, এরপরও দিন শেষে আমরা ওই মানুষটাকেই মিস করি, তাকেই ভালোবাসি। আবির হয়তো তাদের দলেরই একজন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আবিরকে সঠিক বুঝার তৌফিক দেয়। আপনারাও আপনাদের মতো করে আবিরের জন্য একটা মন্তব্য করবেন। আজ এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।